রেকর্ডিং করতেছি, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে স্যার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিউটন, বিজ্ঞানী নিউটন যে তিনটা গতিসূত্র আমাদেরকে দিছে, বা তার যে তিনটা গতিসূত্র আছে, সেই তিনটা গতিসূত্রের উপরে ভিত্তি করে আসলে মেকানিক্সে সবকিছু আসছে। এটা মনে হয় আমরা সবাই মানে জানি হয়তোবা, বা না জানলে এখন জেনে নেই। আচ্ছা, প্রথমে আমি আসতেছি যে হোয়াট ইজ ফোর্স, ডেফিনেশন অফ ফোর্স। ফোর্স এর বাংলা কি? বল, তাই না? বল কাকে বলে? তো বল হচ্ছে এমন একটা ভেক্টর রাশি, force is a vector quantity which changes or tends to change the state of motion of a body. অর্থাৎ বল হচ্ছে এমন একটা ভেক্টর রাশি যা কোনো একটা বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে অথবা পরিবর্তন করতে চেষ্টা করে। যেমন উদাহরণস্বরূপ, আমরা কোনো একটা বস্তুকে যদি পাশ থেকে ঠেলা দেই, তাহলে হয় বস্তুর গতির অবস্থা পরিবর্তন হবে, তার মানে হয় বস্তুটা কি হবে, সরে যাবে, তাই না? অথবা কি হবে, বস্তুটা যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে। মানে আমি বলতে চাচ্ছি যে বল, ফোর্স, বস্তুর গতির অবস্থা পরিবর্তন করতে পারুক বা না পারুক, সে কিন্তু পরিবর্তন করতে অবশ্যই চেষ্টা করবে, অবশ্যই পরিবর্তন করতে চেষ্টা করবে। কি পরিবর্তন করতে চেষ্টা করবে? বস্তুর গতির অবস্থা, স্টেট অফ মোশন। এই যে স্টেট অফ মোশন। তাহলে যে ভেক্টর রাশি কোনো একটা বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে অথবা পরিবর্তন করতে চেষ্টা করে, তাকে আমরা কি বলতে পারি? ফোর্স। টেন্ডস টু চেঞ্জ, টেন্ড মানে হচ্ছে চেষ্টা করা, টেন্ড মানে কি? চেষ্টা করা। আচ্ছা, কারোর বুঝতে সমস্যা হচ্ছে এখানে? না স্যার বুঝতে পারছি। না স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো যে আমরা সবাই জানি যে রাশি দুই রকম, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির শুধুমাত্র মান থাকে, আর ভেক্টর কোয়ান্টিটির মান এবং দিক উভয় থাকে, এটা আমরা সবাই জানি। যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফোর্সের অবশ্যই মান থাকবে এবং দিক থাকবে। ম্যাগনিটিউড, এই যে এখানে দেখা যাচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান বা আয়তন বা মান, আর সেন্স বা ডিরেকশন এর অর্থ হইতেছে দিক। তাহলে একটা ফোর্সের অবশ্যই মান থাকবে এবং একটা দিক থাকবে। এখানে সেন্স মানে কিন্তু কমন সেন্স না, এখানে সেন্স মানে হচ্ছে দিক বা ডিরেকশন। আচ্ছা, আর আরেকটা ফোর্স মানে একটা ফোর্সের আরেকটা যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য থাকে সেটা হইতেছে ক্রিয়ারেখা বা লাইন অফ অ্যাকশন। অর্থাৎ কোনো একটা ফোর্স যে সরল রেখা বরাবর কাজ করে বা ক্রিয়া করে, তাকে আমরা বলতে পারি ওই ফোর্সের লাইন অফ অ্যাকশন বা ক্রিয়ারেখা। আমি একটু পরে ব্যাখ্যা করতেছি এইগুলা। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে একটা ফোর্সকে আমরা একটা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, এই যে একটা অ্যারো চিহ্ন, একটা অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা একটা ফোর্সকে প্রকাশ করি। হ্যাঁ বলেন। আচ্ছা, কেউ কি কিছু বলছেন? আচ্ছা, তো যাই হোক, আমরা একটা তীর চিহ্নের মাধ্যমে একটা ফোর্সকে আমরা প্রকাশ করি। তো এই তীর চিহ্নের যে অ্যারোহেড বা যে তীর চিহ্নের যে মাথা বা প্রান্ত, এই প্রান্ত দ্বারা আমরা সেই ফোর্সের ডিরেকশনকে নির্দেশ করি। তীর চিহ্নের প্রান্ত দ্বারা আমরা সেই ফোর্সের ডিরেকশনকে নির্দেশ করি, দিক। আর এই যে একটা ফোর্স আছে কত, 5 কিলো নিউটন, এই 5 হচ্ছে তার ম্যাগনিটিউড। এই তীর চিহ্নের যে মাথা, এইটা হইতেছে তার ডিরেকশন, তার ডিরেকশনটা কোনটা, বাম দিক থেকে ডান দিকে। এবং তার লাইন অফ অ্যাকশন হচ্ছে এই যে যে সরল রেখা আমরা দেখতে পাচ্ছি, এই সরল রেখার সামনের দিকে অসীম মানে অসীম দূরত্ব এবং এই সরল রেখার পেছনের দিকে অসীম দূরত্ব। অর্থাৎ এই সরল রেখা বরাবর যে অসীম একটা, এই সরল রেখার সামনে এবং পেছনে যে অসীম দৈর্ঘ্যের, যে অনন্ত দৈর্ঘ্যের যে সরল রেখা আমরা চিন্তা করতে পারি, সেই সরল রেখাই হচ্ছে লাইন অফ অ্যাকশন। মনে থাকবে সবার? ফলে জি স্যার মনে থাকবে। আচ্ছা, ফলে হ্যাঁ ঠিক আছে। ফলে একটা ফোর্সকে আমরা হয়তোবা সাপোজ 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের একটা লাইন দ্বারা আমরা হয়তোবা একটা ফোর্সকে প্রকাশ করতে পারি, কিন্তু সেই ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে অসীম।
ওই সরলরেখা বরাবর সামনে এবং পেছনে অসীম দূরত্ব পর্যন্ত। এই যে সেই কথা এখানে লেখা আছে, the line of action of a force may be considered a line of indefinite length. indefinite মানে হচ্ছে অনির্দিষ্ট, indefinite মানে হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, মানে কোনো একটা ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের একটা সরল রেখা। লাইন মানে সরল রেখা। ওকে, আমরা আমাদের এই জিনিসগুলো লেখার দরকার নেই, আমি ক্লাসের পরে আমি এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? আর কোনো কিছু লেখার দরকার হইলে আমি বলবো। ওকে, এখন নেক্সট এখানে আমরা দেখতে পাইতেছি যে আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। এই ফর্মুলা হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করার ফর্মুলা। দুইটা ভেক্টরকে যোগ করার ফর্মুলা। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা মানুষের ওজন হচ্ছে 5 কেজি আর আরেকটা মানুষের ওজন হচ্ছে মাত্র 10 কেজি, তাহলে দুইটা মানুষের মোট ওজন কত হবে? অবশ্যই 15 কেজি। কিন্তু আমি যদি বলি যে আমি হচ্ছে একটা বস্তুর উপরে ডান দিক থেকে বাম দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি 10 কিলো নিউটন, এবং আরেকজন মানুষ, আমার মতো আরেকজন মানুষ, সেই একই বস্তুকে নিচ থেকে উপরের দিকে টানতেছে 20 কিলো নিউটন বলে, তাহলে আমি যদি এখন কোশ্চেন করি যে এই দুইটা বল মিলে কত হয় বা এই দুইটা বলের যোগফল কত হয়, এটা কি বলতে পারবেন কেউ মুখে মুখে? স্যার প্রশ্নটা আরেকবার বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, ধরেন যে কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তুর উপরে ডান দিক থেকে বাম দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি 10 কিলো নিউটন বা 10 নিউটন, যাই হোক 10 নিউটন। আর আরেকজন ব্যক্তি ওই একই বস্তুকে উপর থেকে নিচ দিকে বা নিচ থেকে উপরের দিকে টানতেছে 20 কিলো নিউটন ফোর্সে, তাহলে এই দুইটা ফোর্স যোগ করলে কত হয়? এটা কি বলতে পারবেন কেউ মুখে মুখে? আমার মনে হয় বলতে পারবেন না। জি স্যার। এটা বলতে পারবেন না, কারণ যদি দুইটা ফোর্স একই ডিরেকশনে থাকতো, যে দুইজনই একই দিকে টানতেছে, তখন আমরা বলতে পারতাম যে ঠিক আছে 10 আর 20 টোটাল হচ্ছে 30 কিলো নিউটন। বাট যেহেতু দুইটা ফোর্স দুইটা ভিন্ন ভিন্ন ডিরেকশনে আছে, আমরা কখনোই তাদের যোগফলকে সরাসরি বলতে, মানে অন্তত মুখে মুখে বলতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা ফর্মুলা, এটা এই সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে আমরা দুইটা ফোর্সের যোগফল বের করতে পারি। ফর্মুলাটা হচ্ছে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার, সরি, r ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 ইন্টু f2 cos আলফা, যেখানে আলফা হচ্ছে f1 এবং f2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আলফা হচ্ছে f1 এবং f2 এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ বা মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আপনারা সবাই একটু কাইন্ডলি খাতায় লিখেন, এখানে আমার এই ফর্মুলাটা লিখতে একটু ভুল হয়েছে। এখানে আর এর উপরে একটা ছোট্ট স্কয়ার হবে, একটা 2 হবে, আর স্কয়ার হবে এখানে, আর স্কয়ার ইজ ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos আলফা। এটা সবাই একটু কাইন্ডলি লিখে রাখেন। ওকে স্যার, লিখছি। লিখেছি স্যার। ওকে, জি স্যার, লিখছি। এবার দেখেন এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা। ধরেন যে কোনো একটা বস্তুর উপরে আমরা এই যে এই ডান দিক বরাবর আমরা f1 ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং তার সঙ্গে আলফা অ্যাঙ্গেলে আর একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম f2। তাহলে আমরা এই যে ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই f1 এবং f2 ফোর্সের যে যোগফল r, এই r এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, বা r এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। মান মানে হচ্ছে কি ম্যাগনিটিউড, কিন্তু r এর ডিরেকশন কি আমরা পেয়েছি এখনো? যে আর আসলে কোন ডিরেকশনে কাজ করে, এটা কি আমরা এখনো পেয়েছি? পাই নাই। আর এর ডিরেকশনটা পাওয়ার জন্য আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করব, সেইটা হচ্ছে এইটা, tan theta is equal to f2 sin alpha divided by f1 plus f2 cos alpha। এখান থেকে আমরা এই f1 f2 এবং আলফা এই তিনটা ভ্যালু যদি আমরা এই সমীকরণে বসাই দেই,
তাহলে আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব হচ্ছে থেটা। আর থেটা মানে হচ্ছে হরিজন্টালের সঙ্গে আর এর যে অ্যাঙ্গেল সেইটা। তাহলে দেখেন আমরা উপরের সমীকরণ থেকে আমরা পাইলাম হচ্ছে ভেক্টরের দিক, সরি মান, আর দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাচ্ছি হচ্ছে এই লব্ধি ভেক্টরের দিক বা ডিরেকশন। ক্লিয়ার এবার? সো আমরা স্যার এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা ইজিলি দুইটা ভেক্টরকে যোগ করতে পারি। দুইটা ভেক্টরকে যোগ করে আমরা যা পাই তাকে বলে হচ্ছে রেজাল্ট্যান্ট আর। রেজাল্ট্যান্ট আর, অথবা একে বাংলায় আমরা বলতে পারি লব্ধি। আচ্ছা, তো এখন এই আলফা এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন টানতেছে বাম থেকে ডাইনে আর একজন টানতেছে হচ্ছে নিচ থেকে উপরে, তাহলে এই যে দুইটা ফোর্স এদের মধ্যে অ্যাঙ্গেল তাহলে কত? 90 ডিগ্রি, তাই না? যদি আলফা এর মান 90 ডিগ্রি হয় তাহলে আমরা এই সমীকরণে কি বসাইতে পারি? আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বসাইলে আমরা দেখেন এখানে পাবো হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার, এবং আলফা সমান 90 ডিগ্রি যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু f2 ডিভাইডেড বাই f1। এটা বসায় দেখতে পারেন, এখানে sin 90 ডিগ্রির মান হবে 1 আর cos 90 ডিগ্রির মান হবে হইতেছে 0। তাহলে আমরা কি পাচ্ছি? tan থিটা ইজ ইকুয়াল টু f2 ডিভাইডেড বাই f1, এবং সেইটা আমরা এই ফিগারে দেখাচ্ছি। এই ফিগার থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর f1 এবং f2, এবং f1টা হচ্ছে হরিজন্টাল ভেক্টর আর f2টা হচ্ছে কি লম্ব ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা সহজেই যোগ করে আর বের করতে পারি, তাদের লব্ধির মান বের করতে পারি, এবং এই থেটা এর মান যদি আমরা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে সেই লব্ধির দিক। এখানে সবসময় মাথায় রাখবেন যদি এই সূত্র কেউ ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু থেটা হইতেছে যে হরিজন্টালের সঙ্গে লব্ধির অ্যাঙ্গেল। এখানে থেটা আবার কেউ ভার্টিক্যালের সঙ্গে লব্ধির অ্যাঙ্গেল দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? যদি আমরা এই সূত্র ব্যবহার করি তাহলে থেটা হচ্ছে হরিজন্টালের সঙ্গে এই লব্ধি ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থেটা। এখান থেকে আমরা আরেকটা আমাদের মানে বহুল পরিচিত একটা সূত্র, পিথাগোরাসের সূত্র আমরা এখান থেকে পাই। কিভাবে দেখেন, যদি এইটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি আমরা, এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আর, আর লম্ব আর ভূমি একটা লম্ব হইতেছে f2 আর ভূমি হইতেছে f1। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখেন এখানেও সেই একই জিনিসই আছে, আর স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। আচ্ছা, কারো কি সমস্যা আছে এই পর্যন্ত? না স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি দেখালাম যে আমরা কিভাবে ফর্মুলার মাধ্যমে আমরা দুইটা ভেক্টরকে যোগ করে তাদের লব্ধি বের করতে পারি বা তাদের যোগফলকে আমরা বের করতে পারি। এখন আমি দেখাবো যে কিভাবে আমরা কোনো ফর্মুলা ইউজ না করে জাস্ট পেন্সিল এবং স্কেল এর মাধ্যমে আমরা কিভাবে দুইটা ভেক্টরকে যোগ করতে পারি, এটা আমি এখন দেখাবো। আর এই মেথডের নাম হচ্ছে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল মানে হচ্ছে সামান্তরিক সূত্র। এই যে এখানে বাংলা আমি লিখে দিছি সামান্তরিক সূত্র ফর ভেক্টর এডিশন, মানে ভেক্টর যোগের জন্য সামান্তরিক সূত্র। আচ্ছা, জিনিসটা কি আমি একটু বলি। আমি একটু এখানে একটা মানে হোয়াইট বোর্ডে আমি ড্র করে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করি আমরা। এখানে একটা হোয়াইট বোর্ড কি সবাই দেখতে পাচ্ছেন? একটা সাদা একটা মানে বোর্ড দেখা যাচ্ছে সবাই? আচ্ছা, জি স্যার। জি স্যার। ওকে। ধরেন যে এটা হচ্ছে ফ্লোর, আপনার বাসার ফ্লোর, আর ফ্লোরের উপরে একটা বস্তু রাখা আছে, সেই বস্তুর নাম হইতেছে এ। এখন আপনাদের মধ্যে যে কোনো একজন বস্তুটাকে এই বিন্দুতে
ফোর্স অ্যাপ্লাই করলো হচ্ছে F1, সেই F1 এর মান যাই হোক, আর আরেকজন হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলো এই একই বিন্দুতে, বাট ধরেন যে একটু ইনক্লাইন্ড ভাবে F2। তাহলে এখন আমরা কিভাবে এই দুইটা ফোর্সকে যোগ করতে পারি? আমাদের কাছে কিন্তু কোনো সূত্র নাই, বাট আমাদের কাছে অবশ্যই পেন্সিল আছে এবং স্কেল আছে, এবং সেই স্কেলের মাধ্যমে আমরা মাপতে পারি। একটা কথা বলা হয় নাই, আমি কথা প্রসঙ্গে বলে রাখি যে একটা ফোর্সকে আমরা যখন একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, একটা লাইনের মাধ্যমে যখন প্রকাশ করি, তখন সেই লাইনের একটা মানে স্কেল আমরা ধরে নেই। সে কথার কথা আমি এখানে ধরে নিচ্ছি যে আমরা ধরি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 নিউটন। ধরেন যে এইটা হচ্ছে আমাদের স্কেল, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 নিউটন, এবং আমি স্কেল দিয়ে সুন্দর করে মেপে আমি এখানে ধরেন যে সাপোজ 2 সেন্টিমিটারের একটা লাইন আমি ড্র করলাম, 2 সেন্টিমিটার। তাহলে আসলে এই লাইনটা দ্বারা আমরা কতটুকু ফোর্সকে আমরা বোঝাচ্ছি বলেন দেখি? 20 নিউটন। 20 নিউটন, রাইট। আবার একইভাবে যদি আমরা আরেকটা লাইন ড্র করি, ধরেন যে সে 4 সেন্টিমিটার একটা লাইন আমরা স্কেল দিয়ে ড্র করলাম, তাহলে তার দ্বারা আমরা কতটুকু ফোর্স বোঝাইতেছি? 4 10 কত? 40 নিউটন। তো এখন আমরা কিভাবে যোগ করব এই F1 এবং F2? ওকে, আমরা কি সবাই জানি যে হোয়াট ইজ প্যারালেলোগ্রাম? সামান্তরিক কি, এটা কি আমরা সবাই জানি? আমি একটু দেখাই, সরি স্যার জানি। সামান্তরিক হইতেছে যে এমন একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। দেখেন এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, একইভাবে এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে এই যে F1 যে ভেক্টরটা আছে F1, এই F1 ভেক্টরটাকে আমরা স্কেল অনুসারে এখানে প্লট করব, মানে খাতায় ড্র করব। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার এই F1 ভেক্টরের যে মাথা আছে, এই যে হেড, F1 ভেক্টরের যে মাথা, এই মাথা থেকে আমরা F2 ভেক্টর ড্র করব। F2 ভেক্টর ঠিক যে অ্যাঙ্গেলে আছে একই অ্যাঙ্গেলে এবং এই 4 সেন্টিমিটার মানে সেম লাইন এবং লেন্থ, আমরা এখানে স্কেল দিয়ে F2 ভেক্টরকে আমরা ড্র করব। অর্থাৎ একটা ভেক্টরের মাথা থেকে আর একটা ভেক্টরের হচ্ছে মানে স্টার্টিং পয়েন্ট শুরু হবে, একটা ভেক্টরের এন্ডিং পয়েন্ট থেকে আর একটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট শুরু হবে। তাহলে একটু খেয়াল করি এখন আমরা, F1 টা আসলে ছোট হবে, আমি একটু বড় দেখাই ফেলছি এখানে। ওকে, এখন আমরা হইতেছে যদি এই দুইটা ভেক্টরের মাধ্যমে একটা সামান্তরিক ড্র করতে পারি, আমি আবারও বলি, আমরা যদি এখন এই দুইটা ভেক্টরের মাধ্যমে একটা সামান্তরিক ড্র করতে পারি, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণ হবে, ওই কর্ণটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি ড্র করে দেখাচ্ছি। আমার পেন্সিল, আমার সেই পেন্সিল গেল কোথায়? ইরেজারের উপরে মনে হয় পেন্সিল স্যার। সরি, ইরেজারের উপরে। ইরেজারের উপরে। ও হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি এই দুইটা ভেক্টর দিয়ে আমি একটা সামান্তরিক ড্র করি। এটা অন্য পেন্সিল, যাই হোক আমরা বুঝতে পারলেই হবে। আমরা ঠিক F2 এর প্যারালালে এবং F2 এর সমান একটা ভেক্টর আমরা ড্র করলাম এখানে। ঠিক আছে, F2 এর প্যারালালে মানে সমান্তরাল এবং সমান একটা ভেক্টর আমরা ড্র করলাম এখানে, এবং এই বিন্দু থেকে আমরা F1 এর সমান আরেকটা ভেক্টর ড্র করলাম, F1 এর সমান এবং সমান্তরাল। তাহলে দেখেন একটা সামান্তরিক কি এখন গঠিত মানে হয়েছে, বুঝতে পারতেছেন?
একটা সামান্তরিক জি কিন্তু স্যার। তৈরি হয়ে গেছে। দেখেন এই দুইটা বাহু স্যার হচ্ছে সমান, আবার এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এই সামান্তরিকের যে কর্ণ এইটা এইটা হবে হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্ট বা লব্ধি। এই যে কর্ণ ডায়াগোনাল, এই যে এইটা, দিস ওয়ান, অর্থাৎ একদম প্রথম ভেক্টরের যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে পরবর্তী ভেক্টরের যে এন্ড পয়েন্ট বা একদম শেষ প্রান্ত, এই দুইটা পয়েন্টকে যোগ করে যে সামান্তরিকের যে কর্ণ আমরা পাচ্ছি এখানে, এই কর্ণই হবে হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট। আমি আবারও দেখাচ্ছি। ধরেন যে দুইটা ভেক্টর, একটা হচ্ছে F1 আমরা ড্র করলাম, আর একটা হচ্ছে আমরা ড্র করলাম F2। ছোট বড় ব্যাপার না, জাস্ট ধরেন যে একটা হচ্ছে F1 এবং আরেকটা হচ্ছে F2, ঠিক আছে? এবং এই F1 এবং F2 এই দুইটা ভেক্টরকে ব্যবহার করে আমরা একটা সামান্তরিক ড্র করলাম, ঠিক এইভাবে, এভাবে এবং এভাবে। তাহলে এই সামান্তরিকের যে কর্ণ একদম প্রথম ভেক্টরের যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে সেকেন্ড ভেক্টর F2 এর যে একদম মানে এন্ড পয়েন্ট পর্যন্ত যে কর্ণ আমরা চিন্তা করতে পারি, এই কর্ণই হবে হচ্ছে এই F1 এবং F2 দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট। এইটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। আচ্ছা, আমরা কি সবাই কি মোটামুটি ক্লিয়ার এটা? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে ওই কথাই লেখা আছে যে ইফ টু ফোর্স ভেক্টরস, যদি দুইটা ফোর্স ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড, উপস্থাপন করা যায় বাই টু কনজিকিউটিভ সাইডস অফ এ প্যারালেলোগ্রাম। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, বা কনজিকিউটিভ মানে হচ্ছে সন্নিহিত বাহু। অর্থাৎ যদি দুইটা ফোর্সকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে their resultant is the diagonal of that parallelogram. তাদের লব্ধি হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ, passing through the point of intersection of the two vectors. আচ্ছা, আমি আপনাদেরকে এতক্ষণ বোঝাইলাম যে কিভাবে F1 ভেক্টরের মাথায় আমরা আবার বসাবো F2 ভেক্টর, বসায় আমরা কিভাবে আর বের করতে পারি। সিস্টেম আরেকটা আছে, আরেকটা সিস্টেম হচ্ছে যে F1 এবং F2 ভেক্টর যেভাবে আছে এভাবেই থাকবে, এবং এভাবে থাকা অবস্থায় আমরা একটা সামান্তরিক তৈরি করব, এবং সেই সামান্তরিকের এই কর্ণই হবে হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এবং এই ক্ষেত্রে অবশ্যই এই কর্ণকে এই দুইটা ভেক্টরের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করতে হবে। একই কথা, এই যে এই দুইটা ভেক্টরের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যে কর্ণ ড্র করা যায় বা যে ডায়াগোনাল ড্র করা যায়, সেটাই হচ্ছে তাদের লব্ধি বা রেজাল্টেন্ট। একই কথা, হ্যাঁ, একটা ভেক্টরের তীর চিহ্নের মাথায় আর একটা ভেক্টর বসায়ও আমরা কাজ করতে পারি, আবার দুইটা ভেক্টর যেভাবে আছে সেভাবে মানে রেখেও আমরা কাজ করতে পারি, মানে সামান্তরিক ড্র করতে পারি। তাহলে যদি দুইটা ফোর্স ভেক্টরকে একটা প্যারালেলোগ্রাম এর দুইটা সন্নিহিত বাহুর মাধ্যমে প্রকাশ করা যায়, দেখেন এইটা সন্নিহিত বাহু এইটা, আবার এইটা সন্নিহিত বাহু হচ্ছে এইটা, তাহলে তাদের রেজাল্টেন্ট হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ, এবং ওই কর্ণকে অবশ্যই দুইটা ভেক্টরের পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করতে হবে। এভাবে মনে রাখতে পারেন, আবার আমি একটু আগে যেভাবে দেখাইলাম আপনারা চাইলে ওইভাবেও মনে রাখতে পারেন। আচ্ছা, আমি আশা করি আমি সবাইকে মোটামুটি বোঝাইতে পারছি। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না স্যার। না স্যার, প্রবলেম না হচ্ছে না। স্যার। আচ্ছা, তো এখন আমরা কয়েকটা সংজ্ঞা শিখব বা ডেফিনিশন। যেমন প্রথমটা হচ্ছে কোপ্লানার ফোর্স সিস্টেম। কোপ্লানার ফোর্স সিস্টেম খুব সিম্পলি বুঝেন,
অর্থাৎ যে সমস্ত ফোর্স ভেক্টর একই সমতলে অবস্থান করে তাদের সবাইকে আমরা একত্রে বলতে পারি হচ্ছে কোপ্লানার ফোর্স সিস্টেম। যে সমস্ত ফোর্স একই সমতলে অবস্থান করে তাদেরকে আমরা একত্রে বলতে পারি কোপ্লানার ফোর্স সিস্টেম। যেমন আপনি এখন যে রুমে বসে আছেন প্রত্যেকে, সেই রুমের চারপাশে কি চারটা দেওয়াল আছে না? চারপাশে চারটা দেওয়াল মানে কিন্তু কি চারপাশে চারটা সমতল আছে। এখন আপনি চিন্তা করেন যে সাপোজ 4 থেকে 5টা ফোর্স ভেক্টর যে কোনো একই সমতলে অবস্থিত বা একই দেয়াল বরাবর কাজ করতেছে। প্লেন মানে হচ্ছে সমতল, PLANE, প্লেন মানে সমতল। এখন যদি সবগুলো ফোর্স একটা নির্দিষ্ট সমতল বরাবর কাজ করে তাহলে আমরা তাদের সবাইকে একত্রে বলবো কোপ্লানার ফোর্স সিস্টেম, অর্থাৎ সমতলীয়। কোপ্লানার মানে হচ্ছে সমতলীয়। ওকে, তাহলে এর বিপরীত হইতেছে কি নন কোপ্লানার, অর্থাৎ অসমতলীয়। যে সমস্ত ফোর্স ভেক্টরের সবগুলা একই সমতলে নাই, বা যে সমস্ত ফোর্স ভেক্টরের একটা অথবা দুইটা ফোর্স দেখা যাচ্ছে অন্য সমতলে আছে, আলাদা সমতলে আছে, তাদেরকে আমরা একত্রে বলবো হচ্ছে নন কোপ্লানার। এবং সংজ্ঞাও সেম, ডেফিনিশন সেম, শুধুমাত্র এখানে এই যে ইন দা সেম প্লেন এর আগে একটা নট যোগ হবে, আর নট ইন দা সেম প্লেন, জাস্ট একটা আর একটা বিপরীত, আর কিছু না। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কোলিনিয়ার ফোর্স সিস্টেম। কোলিনিয়ার, লিনিয়ার মানে আমরা জানি হচ্ছে সরল রৈখিক, লিনিয়ার মানে কি সরল রৈখিক। তাহলে কোলিনিয়ার মানে কি হবে? যে সমস্ত ফোর্স একই সরল রেখা বরাবর অবস্থান করে তাদেরকে আমরা একত্রে কি বলতে পারি? কোলিনিয়ার ফোর্স সিস্টেম। It is a force system in which all the forces act along the same line of action. দেখেন এখানে আসছে হচ্ছে লাইন অফ অ্যাকশন মানে ক্রিয়া রেখা। আমরা লাইন অফ অ্যাকশন সম্পর্কে ডিটেলস আগের থেকেই জেনে আসছি। তাহলে যদি 4 থেকে 5টা ফোর্স একই সরলরেখা বরাবর কাজ করে তাহলে তাদেরকে আমরা একত্রে কি বলতে পারি? কোলিনিয়ার ফোর্স সিস্টেম। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখাই, একটা ফিগারের মাধ্যমে। দেখেন এখানে একটা ধরেন যে লোহার একটা লাঠি আছে, এবং এই লোহার লাঠির বিভিন্ন পয়েন্টে 4জন মানুষ 4টা ফোর্স অ্যাপ্লাই করতেছে। একজন হচ্ছে এখানে এই একদম বাম পাশের পয়েন্টে একজন ফোর্স অ্যাপ্লাই করছে এইভাবে, আরেকজন হচ্ছে এখানে, আরেকজন এইখানে, আর আরেকজন হচ্ছে এইখানে। বাট ফোর্স গুলো কিন্তু ভিন্ন ভিন্ন, বাট ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও দেখেন 4টা ফোর্সই কিন্তু একটা নির্দিষ্ট লাইন অফ অ্যাকশন বরাবর আছে। অর্থাৎ এই 4টা সরলরেখা কিন্তু একই সরলরেখার একটা অংশ। তো এইগুলোকে বর্ধিত করলে আমরা বুঝতে পারবো যে সবগুলো আসলে একই সরলরেখা। তাহলে যেহেতু এখানে 4টা ফোর্স একটা নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থান করতেছে তাহলে আমরা এই 4টা ফোর্সকে একত্রে বলতে পারি কোলিনিয়ার ফোর্স সিস্টেম। কোলিনিয়ার ফোর্স সিস্টেম অর্থাৎ একাধিক ফোর্সকে একত্রে আমরা বলি হচ্ছে ফোর্স সিস্টেম, এবং তার আগে আমরা যুক্ত করলাম কোলিনিয়ার। ওকে, আচ্ছা, কারোর বুঝতে সমস্যা হলে বলেন। হ্যাঁ, আমি আমার মতো আগায় যাচ্ছি, আপনি চুপ আছেন মানে আমি ধরে নিচ্ছি আপনি বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা শিখবো যে হোয়াট ইজ কনকারেন্ট ফোর্স সিস্টেম। কনকারেন্ট, কনকারেন্ট মানে হচ্ছে যে সমস্ত ফোর্সের লাইন অফ অ্যাকশন মাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাদেরকে আমরা বলি কনকারেন্ট ফোর্স সিস্টেম। এটা সবাই মাথায় রাখবেন, এই কথাগুলো কিন্তু এই কোর্সের সামনে বারবার আসবে। আমি এখন কনকারেন্ট ফোর্স ব্যাখ্যা করতেছি, আমি এরপরে কিন্তু কনকারেন্ট ফোর্স আর ব্যাখ্যা করব না, আমি শুধু বলবো যে হ্যাঁ এটা হচ্ছে কনকারেন্ট ফোর্স। বলে কনকারেন্ট ফোর্স সিস্টেমটা সবাই একটু খেয়াল করেন। ইট ইজ এ ফোর্স সিস্টেম ইন হুইচ, যেখানে অল দ্য লাইনস অফ অ্যাকশন, সমস্ত লাইন অফ অ্যাকশন, ইন্টারসেক্ট মানে ছেদ করে, অ্যাট ওয়ান পয়েন্ট মাত্র একটা বিন্দুতে। এটা হচ্ছে এমন একটা ফোর্স সিস্টেম যেখানে সমস্ত ফোর্সের সমস্ত লাইন অফ অ্যাকশন মাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। ওকে মাই স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করি। দেখেন এখানে একটা কাঠের বাক্স আছে, এই যে আমি জানি না সবাই দেখতে পাচ্ছেন কিনা। এখানে একটা কাঠের বাক্স আছে এবং 3জন মানুষ 3 দিক থেকে
ফোর্স অ্যাপ্লাই করতেছে, একজন হচ্ছে F1, আর একজন F2, আর একজন হচ্ছে F3। সো আমরা যদি তাদের প্রত্যেকের ফোর্সের লাইন অফ অ্যাকশনকে সামনে এবং পেছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে এই সবগুলো লাইন অফ অ্যাকশন এসে মিলিত হচ্ছে, বা সবগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশন মাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তাহলে আমরা এই F1, F2 এবং F3 এই তিনটা ফোর্সকে আমরা একত্রে বলতে পারি যে এরা হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। সবার মনে থাকবে এটা? জি স্যার। ওকে, ঠিক তাহলে এর বিপরীত হচ্ছে নন কনকারেন্ট, অর্থাৎ যে সমস্ত ফোর্সের লাইন অফ অ্যাকশন একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয় না বা ছেদ করে না। সেম ডেফিনিশন, মানে একই সংজ্ঞা, শুধুমাত্র ইন্টারসেক্টের আগে একটা ডু নট আমরা লাগাই দিব, অর্থাৎ ইট ইজ এ ফোর্স সিস্টেম। এইটা হচ্ছে একটা ফোর্স সিস্টেম ইন হুইচ, যেখানে অল দ্য লাইনস অফ অ্যাকশন, সমস্ত ক্রিয়ারেখা, ডু নট ইন্টারসেক্ট অ্যাট ওয়ান পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না বা ছেদ করে না। এখন কখন নন কনকারেন্ট হইতো? ধরেন যে ফর অ্যান এক্সাম্পল, এখানে আমি আরেকটা ফোর্স দিলাম F4 এবং F4 হইতেছে, ধরেন যে আছে হচ্ছে এইভাবে, এই যে এইভাবে আছে, এই অর্থাৎ F4 এর লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, আমি লাল পয়েন্টার দিয়ে দেখাচ্ছি এইটা। তাহলে দেখেন, তাহলে কি সবগুলো ফোর্সে লাইন অফ অ্যাকশন একটা পয়েন্টে মিলিত হইতো? হইতো না। তাহলে আমরা সবগুলাকে একত্রে আমরা কনকারেন্ট বলতে পারতাম না, আমরা বলতাম যে সবগুলো মিলে হচ্ছে নন কনকারেন্ট। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, প্যারালাল ফোর্স সিস্টেম। আমরা সবাই জানি যে প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। তাহলে ইট ইজ এ ফোর্স সিস্টেম ইন হুইচ দ্য লাইনস অফ অ্যাকশন অফ অল ফোর্স ভেক্টরস আর প্যারালাল। আমরা নাম থেকে আমরা সংজ্ঞা বুঝতে পারছি, আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এর সংজ্ঞা কি হবে। এর সংজ্ঞা কি হবে? যে এটা হচ্ছে এমন একটা ফোর্স সিস্টেম যার সমস্ত লাইন অফ অ্যাকশন, আর কিসের লাইন অফ অ্যাকশন? ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে কি প্যারালাল। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মানে লোহার একটা বারের উপরে বা একটা কাঠের একটা বারের উপরে চারজন মিলে চারটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, F1, F2, F3, F4। কিন্তু দেখেন সবগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে কি একে অপরের সমান্তরাল, তাই না? নাকি সবগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশন একটা আর একটা সমান্তরাল। তাহলে আমরা এই চারটা ফোর্সকে একত্রে বলতে পারি যে প্যারালাল ফোর্স সিস্টেম। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কোপ্লানার ফোর্স সিস্টেম, কনকারেন্ট ফোর্স সিস্টেম, এবং প্যারালাল ফোর্স সিস্টেম, এবং কোলিনিয়ার ফোর্স সিস্টেম, কোলিনিয়ার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই এই লেকচারটা ভালো মতো সবাই দেখবেন, তাহলে জিনিসটা মাথায় থাকবে। এই লেকচার যদি আপনারা ফেলে রাখেন তাহলে কিন্তু এক সপ্তাহ পর দেখলে কিন্তু আমার কথাগুলো কিন্তু আপনাদের মাথায় থাকবে না। ফলে আমার এই যে এত কষ্ট করতেছি আমি, এই যে আপনারা এই যে এত কষ্ট করে এই যে ইন্টারনেট কিনে যে এত সময় দিয়ে ক্লাস করতেছেন, এই সবকিছু কিন্তু ব্যর্থ হবে। এই সবকিছুর উদ্দেশ্য একটাই, যাতে আপনার মাথায় জিনিসগুলো থাকে। এখন যদি আপনার মাথায় না থাকে তাহলে এই সবকিছুর কোনো অর্থ নাই। সো আমি সবাইকে আবার রিকোয়েস্ট করবো যে আজকে ক্লাস শেষ হওয়ার পর, আজকে হোক বা কালকে হোক, এই লেকচারগুলো একবার দেখবেন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি সামনের দিকে আগাই। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি। প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি। এখানে বলা হচ্ছে যে আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা স্পষ্ট? জি স্যার, শুনতে পাই। জি স্যার, জি জি স্যার। স্যার, শুনতে পাই। এখানে বলা হচ্ছে যে এক্সপেরিয়েন্স এন্ড এক্সপেরিমেন্ট শো দ্যাট
অর্থাৎ অভিজ্ঞতা এবং পরীক্ষা নিরীক্ষা দেখায় যে দ্য এক্সটার্নাল ইফেক্ট অফ এ ফোর্স অন এ রিজিড বডি, অর্থাৎ কি হইলো যে একটা দৃঢ় বস্তুর উপরে একটা ফোর্সের ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, এই যে ইফেক্ট মানে হচ্ছে কি প্রভাব, আমরা ইংলিশ গুলো জানবো, ইফেক্ট মানে প্রভাব, তাহলে প্রভাব কেমন, ইফেক্ট হচ্ছে ইজ দ্য সেম, মানে একই, কোনো পরিবর্তন নাই, ইজ দ্য সেম, কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে ফর অল, সরি আমি শর্তে একটু পরে আসতেছি। তাহলে আমি কি বললাম যে একটা দৃঢ় বস্তুর উপরে একটা ফোর্সের প্রভাব সবসময় সেম ফর অল পয়েন্টস অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করা হয়। আমি আবার বলি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে বিন্দুতে একটা ফোর্সকে অ্যাপ্লাই করা হয়। তাহলে সমস্ত পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের জন্য একটা ফোর্সের মানে প্রভাব একই থাকবে। শর্ত হচ্ছে একটা, শর্ত হইতেছে যে ওই সমস্ত পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে একটা নির্দিষ্ট লাইনের উপরে হইতে হবে, that lie on the same line of action। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সো দিস ইজ দ্য প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি। ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে প্রেরণ যোগ্যতা, অর্থাৎ যে বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায় বা প্রেরণ করা যায়। আচ্ছা আমি একটা উদাহরণ দেই, হ্যাঁ দেখেন এখানে একটা কাঠের ব্লক আছে বা একটা লোহার বাক্স আছে এখানে এ, এই এ বস্তুটার এই একদম ডান দিকে যে পয়েন্টটা আছে, ডান দিকে এবং উপরে এই পয়েন্টে আমরা একটা দড়ি বাঁধলাম, একটা রোপ, একটা দড়ি আমরা বাঁধলাম এবং দড়িটা অনেক লম্বা, এবং এই এই যে এইটা হচ্ছে সেই দড়ি, এবং এই লম্বা দড়ির একদম এই মাথায় এই যে এইখানে এই পয়েন্টে একজন ফোর্স অ্যাপ্লাই করছে F3। একটা লোহার বাক্স আছে, সেই লোহার বাক্সের আমরা এক প্রান্তে দড়ি বাঁধলাম এবং সেই দড়ির একটা প্রান্তে, প্রান্তে না মানে সেই দড়ির উপরে একটা পয়েন্টে একজন ব্যক্তি ফোর্স অ্যাপ্লাই করতেছে হচ্ছে কত F3। ধরেন যে আপনি অ্যাপ্লাই করতেছেন হচ্ছে F3 এবং আপনার কোনো একটা ভাই বা কোনো একটা ছোট ভাই বোন, আপনি বললেন যে তাকে একটু, আপনি বললেন যে তুই একটু হেল্প কর, তখন সে কি করলো, সে হইতেছে, সে যে তার যেহেতু হাইট একটু কম, সে হইতেছে আরেকটা পয়েন্ট, এই যে এইখানে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলো F2, এবং আপনার যে একদম ছোট ভাই বা ছোট বোন, সে হইতেছে ফোর্স অ্যাপ্লাই করলো ওই একই দড়ির উপরে একদম এইখানে, মানে একই দড়ির একদম গোড়ায় F1। এখন দেখেন আপনারা এই যে তিন ভাই বোন একই দড়ির বিভিন্ন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, আপনারা এই যে একই লাইনের বিভিন্ন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছেন, এর অর্থ একই। এটাই হচ্ছে প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি। একটা লাইন বরাবর আপনারা যে পয়েন্টেই ফোর্স অ্যাপ্লাই করেন না কেন, সেই ফোর্সের বাহ্যিক প্রভাব একই থাকবে। এটাই হচ্ছে প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি। অর্থাৎ এখানে শুধু আপনি ফোর্স অ্যাপ্লাই করলেও যা হবে, আবার আপনার যে ছোট ভাই যে ধরেন যে F2, সে শুধু সে ফোর্স অ্যাপ্লাই করলেও তাই হবে। আবার যদি কেউ F1 অর্থাৎ একদম এখানে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেই ফোর্সের বাহ্যিক প্রক্রিয়াও মানে বাহ্যিক প্রভাবও একই থাকবে। আচ্ছা আমি কি বোঝাইতে পারছি? বিষয়টা ক্লিয়ার হয়নি। আচ্ছা ক্লিয়ার হয় নাই, তো আমি একটু বাংলায় বলি। প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি, প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি এটা বলে হচ্ছে, বা এইটার মূল ভাষ্য হচ্ছে এরকম যে একই নির্দিষ্ট লাইন বরাবর, একই নির্দিষ্ট লাইন অফ অ্যাকশন বরাবর আমরা যে পয়েন্টেই ফোর্স অ্যাপ্লাই করি না কেন, সেই ফোর্সের বাহ্যিক প্রভাব একই থাকবে। এবার কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার তার মানে বল প্রয়োগে বস্তুর কোনো পরিবর্তন হবে না।
আমি বলছি আমার কথা আগে বুঝেন, মানে আমি কি বলছি হচ্ছে যে স্যার, ওই লাইনে যে কোনো বিন্দুতে ফোর্স প্রয়োগ করলে প্রভাবটা একই হবে। হ্যাঁ এটা তো প্রভাব হচ্ছে একই থাকবে, হ্যাঁ। আহ, জি স্যার, জি স্যার। দেখেন আপনি যে কোশ্চেন করলেন আমি তার উদ্দেশ্যে বলি, আমি কি এখানে বলছি যে বস্তু সরবে না, আমি বলছি যে প্রভাব এক থাকবে। দ্যাট মিনস যদি বস্তু সরে তো যে কোনো পয়েন্টে অ্যাপ্লাই করলেই সরবে, আর যদি বস্তু না সরে তাহলে কোনো পয়েন্টে অ্যাপ্লাই করলেই সরবে না। অর্থাৎ একটা ওকে ওকে স্যার, ক্লিয়ার। নির্দিষ্ট, হ্যাঁ একটা নির্দিষ্ট লাইন বরাবর যে পয়েন্টে আপনি ফোর্স অ্যাপ্লাই করেন না কেন ওই ফোর্সের বাহ্যিক প্রভাব একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবং এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স, বা বাংলায় বলতে গেলে ফোর্সের বা বলের প্রেরণ যোগ্যতার মূলনীতি। যদিও এটা বাংলা আসলে কেউই বলে না, আমি আমার মতো করে বাংলা করলাম। ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে প্রেরণ যোগ্যতা, অর্থাৎ একই ফোর্সকে একই নির্দিষ্ট লাইন বরাবর যে কোনো বিন্দুতে পাঠিয়ে দেওয়া যায় বা যে কোনো বিন্দুতে প্রেরণ করা যায়, এই অর্থে বলা হয় এটা। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এই যে এখানে লেখা আছে দেখেন, ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে এত, F1 F2 F3 কে একই লাইন অফ অ্যাকশন বরাবর যে কোনো বিন্দুতে প্রেরণ করা যায়, এবং যে কোনো বিন্দুতে প্রেরণ করলে বা যে কোনো বিন্দুতে অ্যাপ্লাই করলে তাদের বাহ্যিক প্রভাব একই থাকবে। তো এখানে বাংলাতে আমি লিখে দিছি। ওকে, তাহলে এরপরে দেখি আমরা, আমাদের সামনে আছে হচ্ছে একটা সংজ্ঞা আছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট মানে আমরা সবাই জানি লব্ধি। রেজাল্টেন্ট মানে হচ্ছে যোগফল অথবা লব্ধি। The summation of all the forces is a single force. সবগুলা ফোর্সের যোগফল হচ্ছে একটা মাত্র ফোর্স। সিঙ্গেল মানে হচ্ছে একা বা একটি মাত্র ফোর্স, এবং দিস ফোর্স ইজ কল্ড দ্য রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস। এবং এই সিঙ্গেল ফোর্সকেই বলা হয় ওই সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট। অর্থাৎ সবগুলো ফোর্সকে যোগ করলে আমরা একটা মাত্র ফোর্স পাই, এবং ওই একটা ফোর্সকে আমরা বলবো হচ্ছে সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট অথবা যোগফল। এখানে আমি একটু বলে রাখি, আমি আপনাদেরকে একটু আগে আমি দুইটা সিস্টেমে আমি রেজাল্টেন্ট বের করা দেখাইছি। একটা হচ্ছে কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে করতে পারি, আবার আরেকটা সিস্টেম কি ছিল কিভাবে আমরা হাতে কলমে অর্থাৎ জ্যামিতির মাধ্যমে আমরা করতে পারি, পেন্সিল এবং স্কেল। আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই যে কিভাবে আমরা 4 থেকে 5টা অথবা 7 থেকে 8টা ফোর্সের রেজাল্টেন্ট বের করতে পারি, এটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই। আমি শুধুমাত্র দুইটা ফোর্স থেকে আমরা লব্ধি বের করা শিখছি। বাট লব্ধি কিন্তু অনেকগুলো ফোর্সের একটা লব্ধি হইতে পারে। ধরেন যে 20টা ফোর্স, দেখা যাচ্ছে 20টা ফোর্সকে আমরা যোগ করে একটা ফোর্স পাচ্ছি, তাহলে ওই একটা ফোর্সকে আমরা কি বলবো, ওই 20টা ফোর্সের রেজাল্টেন্ট। ওকে, রেজাল্টেন্টের বিপরীত শব্দ হইতেছে কম্পোনেন্ট। রেজাল্টেন্টের বিপরীত শব্দ হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট শব্দের বাংলা হচ্ছে উপাংশ। কম্পোনেন্টের বাংলা হচ্ছে উপাংশ। অর্থাৎ একটা ফোর্সকে যখন আমরা ভেঙে ফেলি তখন ওই যে ভাঙার পরে যে প্রত্যেকটা ফোর্স আমরা পাই, ওই প্রত্যেকটা ফোর্সকে আমরা বলি হচ্ছে মূল ফোর্সের কম্পোনেন্ট। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন যে এখানে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারে দেখেন F1 হচ্ছে একটা ফোর্স, এই যে এটা হচ্ছে F1। এই F1 কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে F1 sin θ, একটা হচ্ছে F1 cos θ। তাহলে আমরা কি বলতে পারি যে এই F1 এর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে F1 cos θ আর একটা হচ্ছে F1 sin θ। তাহলে F1 sin θ এবং F1 cos θ এই দুইটা হচ্ছে F1 এর কম্পোনেন্ট বা উপাংশ। আর ঠিক বিপরীত ভাবে বলতে গেলে F1 sin θ এবং F1 cos θ এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত, F1। সবার কাছে কি মোটামুটি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আমি একটা ফিগার আমি ড্র করে দেখাবো।
আচ্ছা, দেখেন আমরা মনে করি ধরেন যে সাপোজ একটা ফোর্স আছে হচ্ছে এইভাবে, একটা ফোর্স হচ্ছে এইভাবে আছে, দিস ইজ এ ফোর্স, এন্ড সাপোজ এই ফোর্সকে আমরা বললাম হচ্ছে P1, P1। এই ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়েছে, দিস ওয়ান। লাইন অফ অ্যাকশন তো আমরা দেখতেই পাচ্ছি, ম্যাগনিটিউড হচ্ছে P1, আর ডিরেকশন হচ্ছে এই যে তীর চিহ্ন যে বরাবর আর কি নির্দেশ করতেছে, এটা হচ্ছে ডিরেকশন। তাহলে দেখেন আমরা চাইলে এই P1 কে আমরা বিভিন্ন ভাবে আমরা উপাংশে ভাগ করতে পারি। আমরা চাইলে দেখেন আমরা এই P1 কে এইভাবে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধরেন যে এইটা, আর একটা হচ্ছে ধরেন এইটা। এখন এই দুইটার মান কত হবে সেইটা আর আমি বলতেছি না, কারণ সেইটা আসলে ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেল কত তার উপর ডিপেন্ড করবে। জাস্ট আমি এমনি উদাহরণ দিচ্ছি আর কি, যে একটা P1 কে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। আবার দেখেন ধরেন যে P1 টা ওইভাবে না আছে হচ্ছে, ধরেন যে এইভাবে আছে P1, তাহলে একে আমরা চাইলে দেখেন এইভাবেও কিন্তু ভাগ করতে পারি। এর একটা কম্পোনেন্ট হচ্ছে ধরেন যে একদম কাছ দিয়ে গেছে, আর আরেকটা কম্পোনেন্ট অনেক দূর দিয়ে গেছে এইভাবে, বা অনেক অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। বা ধরেন যে একটা ফোর্স আছে হচ্ছে এরকম, আমরা তাকে দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে হরিজন্টাল উপাংশ, আর একটা হচ্ছে এর ভার্টিক্যাল উপাংশ। অর্থাৎ একটা ফোর্সকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, আমি এটাই বলতে চাচ্ছি, অসংখ্য উপায়ে একটা ফোর্সকে ভাগ করা যায়। সো আমাদের এত কিছু দরকার নেই, আমরা শুধুমাত্র দেখবো যে কিভাবে আমরা একটা ফোর্সকে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি। এই জিনিসটা আমাদের বারবার বারবার কাজে লাগবে। সো ওকে মাই স্টুডেন্টস, এখানে একটা ফোর্স আছে F1, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ হচ্ছে হরিজন্টাল বরাবর আছে, এবং ওয়াই অক্ষ হচ্ছে ভার্টিক্যাল বরাবর আছে, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখেন এখানে F1 এর অ্যাঙ্গেল হচ্ছে কত, থিটা, এবং এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে উৎপন্ন করছে, সে হরিজন্টালের সঙ্গে, তাই না? এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে, এই যে F1 একটা ফোর্স, সে অ্যাঙ্গেল উৎপন্ন করলো হচ্ছে থিটা, এটা কার সঙ্গে উৎপন্ন করছে, হরিজন্টালের সঙ্গে, তাই তো? ওকে, এখন আমি বললাম যে ঠিক আছে, আপনাদের মধ্যে যে কোনো একজন এই F1 কে দুইটা লম্ব উপাংশে ভাগ করেন, বা লম্ব উপাংশের ইংলিশ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। তাহলে আপনারা কিভাবে ভাগ করবেন? ভাগ করার নিয়মটা হচ্ছে যে যে ডিরেকশন বরাবর, হ্যাঁ বলেন বলেন। উলম্বের সাথে মানে থিটাটা দিলে করা যাবে স্যার। আরেকবার বলেন। ভার্টিক্যাল ভার্টিক্যাল ওই লাইনের সাথে দিলে এটা করা যাবে স্যার। কেন ভার্টিক্যাল লাইনের সঙ্গে কোনো অ্যাঙ্গেল তো আপনার দেওয়ার দরকার নাই। আমি যদি শুধুমাত্র একটা অ্যাঙ্গেল দিয়ে দেই যে এটা হচ্ছে থিটা, তাহলে আপনি ভাগ করতে পারবেন, কিন্তু ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল না দিলেও চলবে। নিয়মটা হচ্ছে দেখেন যে ডিরেকশন বরাবর, অর্থাৎ যে দিক বরাবর অ্যাঙ্গেলটা আছে, এখানে অ্যাঙ্গেলটা কোন দিকের সঙ্গে আছে, হরিজন্টালের সঙ্গে আছে না? এখানে অ্যাঙ্গেলটা আছে হচ্ছে হরিজন্টালের সঙ্গে, তাই না? তাহলে হরিজন্টাল বরাবর যে উপাংশ হবে সেইটা হবে হচ্ছে F1 ইন্টু কস থিটা। আমি আবারও বলি, দেখেন এখানে অ্যাঙ্গেলটা আছে হচ্ছে হরিজন্টালের সঙ্গে, তাহলে হরিজন্টাল বরাবর উপাংশ হবে হচ্ছে F1 cos থিটা, আর ভার্টিক্যাল বরাবর উপাংশ হবে হচ্ছে F1 sin থিটা। ঠিক আছে? জি স্যার। সেটা কি আপনারা জানেন? মানে আমি কি আপনাদের জানা জিনিস বারবার বলতেছি, নাকি আমি
কি মানে বলেন, কিছু একটা বলেন। জানি, আগের থেকে জানি। আচ্ছা, এটা আগের থেকে স্যার জানেন তাই জানি তো? না। জি জি জানেন না? স্যার। আচ্ছা, মানে মিক্সড আর কি, মিক্সড রিয়াকশন, অনেকে জানে অনেকে জানে না, ফলে আমি অবশ্যই বলবো। আচ্ছা, এখন ধরেন যে সাপোজ একটু চিন্তা করি আমরা, ধরেন যে এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে এবং এখানে একটা ফোর্স আছে F1 এবং এখানে আমি একটা অ্যাঙ্গেল আমি দিয়ে দিলাম ভার্টিক্যালের সঙ্গে। এবার আর এই থিটা অ্যাঙ্গেল নাই, এবার একটা অ্যাঙ্গেল আমি দিয়ে দিচ্ছি ভার্টিক্যালের সঙ্গে, এই যে এই বরাবর, এবং অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম হচ্ছে আলফা। অ্যাঙ্গেলের নাম যে কোনো কিছু হইতে পারে, আলফা, থিটা, ফাই, সাই। সো আমি ধরেন যে অ্যাঙ্গেলের নাম দিলাম হচ্ছে আলফা। এই যে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে F1 এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে এখন যদি আমি বলি যে আপনি এই F1 ফোর্সকে দুইটা লম্ব উপাংশে ভাগ করেন, তাহলে আপনি কি করবেন? একটু অ্যান্সার দেন। তখন ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে আর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর হবে F1 cos ফাই, আর হরিজন্টাল উপাংশ হবে F1 sin ফাই, না কি বললেন, ওই কোণটা হবে। রাইট, এক্স্যাক্টলি। আর কারোর কোনো মতামত? আমার না স্যার। আমার কোশ্চেনটা কি বোঝা গেছে তো নাকি? যদি ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল হয় হচ্ছে আলফা বা ফাই, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে আর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে? তুই ক্যারেক্ট ওপেন করেছিস? কি পাইছিস? ড্রেস হয়ে যাবো এটা বুঝি এটা সবাই পাইছে। আমি তো এটা দিলাম স্কিন ওই ড্রেস। উল্টায় যাবে, বিপরীতটা হবে। রাইট, আপনারা যে অ্যান্সার দিচ্ছেন ঠিকই আছে। আমরা একটু খেয়াল করি, শুনি একটু। অর্থাৎ যে ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল থাকবে সেই ডিরেকশন বরাবর উপাংশ হবে হচ্ছে F1 বা মূল ফোর্স ইনটু cos ফাই বা cos আলফা। আর যে ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল থাকবে না সেই ডিরেকশন বরাবর উপাংশ হবে হচ্ছে F1 ইনটু সাইন ফাই বা সাইন আলফা। যাই হোক, এটা সবাই খুব ভালো মতো মনে রাখবেন। আমরা একটা ফোর্সকে বারবার বারবার আমরা উপাংশে বিভক্ত করব, ঠিক আছে? ওকে। এটাই নাই গেছে। কিনা আমি প্রতিদিন কিনি এটা। আচ্ছা, আমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা একটু বলি, না হলে আমি সামনের দিকে আগাবো। ওকে, আমি একটা টপিকস একটু স্কিপ করি। আমি এই টপিকসটা সবার লাস্টে আমি পড়াবো। এখন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আমাদের সামনে আছে, এটা হইতেছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়াম অথবা সাম্যাবস্থা। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি আশা করি এই ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা এই জিনিসটা অনেকে বুঝে না। এমনকি আপনারা সবাই তো ডিপ্লোমা পাস করে আসছেন, যদি আমার ভুল না হয়। আপনারা অনেক অঙ্ক সলভ করে আসছেন, আপনারা অনেক প্রবলেম সমাধান করছেন, হয়তোবা জানতেনই না যে সেখানে আপনারা সবার আগেই ধরে নিছেন যে সেই স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে। যে কোনো প্রবলেম সলভ করার আগে আমরা ধরে নেই যে ওই স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে বা ওই স্ট্রাকচার সাম্যাবস্থায় আছে। প্লিজ আমার কথা বুঝতে না পারলে একটু আওয়াজ দিয়েন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি স্যার। এখন হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা আসলে কি? আচ্ছা, মনে করেন যে কোনো একটা স্কেল নিয়ে আপনার এবং আপনার ছোট ভাই বা বোনের সঙ্গে কাড়াকাড়ি হচ্ছে। ধরেন যে একটা 12 ইঞ্চি একটা স্কেল, আপনি টানতেছেন হচ্ছে আপনার দিক বরাবর, মানে আপনি টানতেছেন আপনার দিকে এবং আপনার ছোট ভাই বা আপনার ছোট বোন সে হচ্ছে টানতেছে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ তার দিকে। এবং ধরেন যে সাপোজ আপনি ওই স্কেলটাকে টান দিচ্ছেন 10 কিলো নিউটন ফোর্সে এবং আপনার ছোট ভাই বা বোন সেও টান দিচ্ছে
তার দিকে 10 কিলো নিউটন ফোর্সে সমান সমান। তাহলে এখন বলেন যে ওই স্কেলটা কোন দিকে যাবে? ওটা কি আপনার দিকে আসবে নাকি তার দিকে যাবে? স্যার সাম্যাবস্থায় থাকবে, কোনো দিকেই যাবে না। এক্স্যাক্টলি, ওই স্কেলটা সাম্যাবস্থায় থাকবে বা স্থির অবস্থায় থাকবে, তার কোনো মুভমেন্ট হবে না। ওকে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে সাম্যাবস্থা মানে হচ্ছে যখন বল প্রয়োগ করার ফলেও কোনো একটা নির্দিষ্ট বস্তু স্থির অবস্থায় আছে, অথবা বল প্রয়োগ করার ফলেও কোনো একটা নির্দিষ্ট বস্তু কোনো একটা নির্দিষ্ট দিকে গতিশীল অবস্থায় আছে এবং অবশ্যই সমবেগে। অর্থাৎ ধরেন যে ওই স্কেলটা আপনার দিকে আসতেছে সাপোজ 2 মিটার পার সেকেন্ড স্পিডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 মিটার, প্রতি সেকেন্ডে 2 মিটার স্পিডে আপনার দিকে সরে আসতেছে, তাহলে আমরা বলবো ওই স্কেলটা সাম্যাবস্থায় আছে। এটা হয়তো অনেকে জানেন না, এখন জেনে রাখেন। সাম্যাবস্থার দুইটা শর্ত হয়, একটা হচ্ছে যখন বস্তু স্থির অবস্থায় থাকবে, অথবা যখন বস্তুটা সেম স্পিডে বা সমবেগে একটা নির্দিষ্ট দিকে গতিশীল থাকবে। এই দুই ক্ষেত্রে আমরা বলি সাম্যাবস্থায় আছে। তাহলে কখন আমরা বলি যে সাম্যাবস্থায় নাই, বলেন দেখি? স্যার যখন ত্বরণে থাকবে তখন তো বলতে পারবো সাম্যাবস্থায় নেই। আচ্ছা, যিনি রেসপন্স করতেছেন তার নামটা কি? স্যার ওবায়দুল হক। ওবায়দুল হক না? আচ্ছা, হ্যাঁ আপনি ঠিক বলছেন। যখন কোনো একটা বস্তু অ্যাক্সিলারেশনে থাকবে তখন আমরা বলবো যে না, সে আসলে সাম্যাবস্থায় নাই। একটা উদাহরণ দেন তো আপনাদের মধ্যে যে কোনো একজন, যে কখন একটা বস্তু ত্বরণে থাকে বা অ্যাক্সিলারেশনে থাকে, একটা মানে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেন। স্যার ছাদের থেকে একটা পাথর নিচে ফেলাই দিলাম, তাইলেই তো এটা ত্বরণে পড়বে। এক্স্যাক্টলি। আর কেউ? স্যার গাড়ি যখন চলে তখন। গাড়ি যখন চলে তখন গাড়িকে তো আমি চাইলে সমবেগেও চালাইতে পারি। আমি তো গাড়ির অ্যাক্সিলারেটর পুশ না করলেও পারি। গাড়ি কিন্তু সমবেগেও থাকতে পারে, আবার আমি চাইলে গাড়িকে কি করতে পারি, আমি গাড়িকে অ্যাক্সিলারেট করতে পারি। হ্যাঁ, আপনার অ্যান্সার ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ? ওকে, মানে সোজা কথা হচ্ছে যখন কোনো একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এখানে একটা জিনিস বলেন নাই, আপনারা মিস করছেন, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের যে বিপরীত শব্দ অর্থাৎ ডিসিলারেশন। ডিসিলারেশন বা মন্দন, অর্থাৎ যখন বেগ আস্তে আস্তে কমতে থাকে, সেটাও কিন্তু তখনও কিন্তু আমরা সাম্যাবস্থা বলতে পারি না। একটা গাড়িকে আমি ব্রেক করলাম, এখন ব্রেক করার সঙ্গে সঙ্গে কি গাড়ি থামে? থামে না। গাড়ি একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করার পর থামে এবং ওই সময় গাড়ির বেগ আস্তে আস্তে হ্রাস পায়। তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে ওই গাড়ির ডিসিলারেশন হচ্ছে বা মন্দন হচ্ছে, বা ওই গাড়িটা সাম্যাবস্থাতে নাই। ওকে, তাহলে দেখি এখানে বলা আছে যে ইফ দ্য রেজাল্টেন্ট অফ এ ফোর্স সিস্টেম ইজ জিরো, দ্য সিস্টেম ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম। যদি কোনো একটা মানে বস্তুর উপরে একটা ফোর্স সিস্টেমের লব্ধি হয় হচ্ছে 0 বা 0, তখন আমরা বলি যে ওই সিস্টেমটা সাম্যাবস্থাতে আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। আমি একদম প্রথমে এক্সাম্পলে ফিরে যাচ্ছি। আপনার ছোট বোন স্কেল টানতেছে তার দিকে এবং আপনি টানতেছেন আপনার দিকে, এবং দুইজনেরই ফোর্স হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট হচ্ছে কি 0, তাই না? রেজাল্টেন্ট হচ্ছে 0। এখন আপনি বলেন যে কোনো একটা বস্তুর উপরে আমি যদি কোনো বল আদৌ অ্যাপ্লাই না করি, তার সঙ্গে কি এই রেজাল্টেন্ট 0 এর কোনো পার্থক্য আছে? এর কিন্তু কোনো পার্থক্য নাই। কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ না করাও যা, আবার কোনো একটা বস্তুর উপরে রেজাল্টেন্ট 0 হওয়াও তাই, একই কথা। এবং উভয় ক্ষেত্রে কি হবে? বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। আমি এত কথা কেন বলছি? আমি এই দুই লাইন নিয়ে এত কথা বলার একটা কারণ আছে। কারণটা হইতেছে আমি এখন আপনাদেরকে বলবো যে হোয়াট ইজ দ্য ফার্স্ট ল অফ মোশন অফ নিউটন। বিজ্ঞানী নিউটনের, স্যার আইজাক নিউটনের গতির প্রথম সূত্র কি মনে আছে কারোর? থাকলে আমরা একটু বলি।
জি স্যার। বলেন। কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এক্স্যাক্টলি। যদি আমরা কোনো বস্তুর উপরে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে ওই বস্তুটা হয় সারা জীবন স্থির থাকবে, অথবা সারা জীবন সে কি করবে, একই বেগে, সমবেগে, সমান বেগে, একই স্পিডে সে চলতে থাকবে, অর্থাৎ সে ইকুইলিব্রিয়ামে থাকবে। কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করি তাহলে সে ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা বলে গেছে স্যার আইজাক নিউটন, এবং এখান থেকে আমরা সাম্যাবস্থার সংজ্ঞাটা পাই। ওকে, তাহলে আমরা দেখতেছি যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার শর্ত। এখানে দেখেন যে ফর কোপ্লানার প্যারালাল ফোর্সেস, ও আচ্ছা, এখানে একটা নতুন জিনিস আসছে, সেটা হইতেছে যে কোপ্লানার প্যারালাল অর্থাৎ দুইটা জিনিসকে আমরা একত্রে বলতেছি। আমরা একটু আগে দেখে আসছি যে হোয়াট ইজ কোপ্লানার ফোর্স, বা আমরা দেখছি যে হোয়াট ইজ প্যারালাল ফোর্স। তাহলে হোয়াট ইজ কোপ্লানার প্যারালাল ফোর্স, মানে কোপ্লানার প্যারালাল ফোর্স বলতে আমরা কি বুঝি? খুব সিম্পল, যে ফোর্স একই সঙ্গে কোপ্লানার এবং একই সঙ্গে প্যারালাল তারাই হচ্ছে কোপ্লানার প্যারালাল ফোর্স, তাই তো নাকি? আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? আমি একটু আওয়াজ দেই, আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার, জি ওকে। স্যার, বোঝা যায়। এবং একইভাবে কোপ্লানার কনকারেন্ট ফোর্স কি জিনিস? যে ফোর্স সিস্টেম একই সঙ্গে কোপ্লানার এবং একই সঙ্গে কনকারেন্ট তারা হচ্ছে কোপ্লানার কনকারেন্ট ফোর্স, অথবা আমরা উল্টাভাবে বলতে পারি কনকারেন্ট কোপ্লানার ফোর্স। তো যখন কোনো একটা ফোর্স বা কোনো একটা ফোর্স সিস্টেম মানে হচ্ছে একাধিক ফোর্সের, মানে একাধিক ফোর্সকে আমরা একত্রে বলি ফোর্স সিস্টেম। তাহলে কোনো একটা ফোর্স সিস্টেম যখন কোপ্লানার প্যারালাল হবে তখন তাদের ইকুইলিব্রিয়ামের শর্ত হবে দুইটা, একটা হচ্ছে সামেশন অফ ফোর্স সমান 0 এবং সামেশন অফ মোমেন্ট সমান 0। সামেশন অফ ফোর্স মানে ফোর্সের যোগফল হচ্ছে 0, এবং সামেশন অফ মোমেন্ট তার মানে মোমেন্টের যোগফলও কি হবে, 0 হবে। এবং মোমেন্ট হচ্ছে যে মোমেন্ট অফ ফোর্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, তাহলে মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে বলের ভ্রামক, আর ফোর্সের কারণে যে ঘূর্ণন প্রক্রিয়া সৃষ্টি হয় সেটাই হচ্ছে মোমেন্ট। এখন এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল কেউ কি বলতে পারবেন যে কখন আসলে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করি, বা কখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি এবং সেই ফোর্স আসলে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে বা ঘূর্ণন প্রক্রিয়া সৃষ্টি করে, কখন? একটা রিয়েল লাইফ এক্সাম্পল কেউ কি বলতে পারবেন? স্যার লাটিম। হ্যাঁ, লাঠিম একটা এক্সাম্পল হতে পারে, কোনো সমস্যা নাই। লাটিমে স্যার হবে কি মোমেন্ট? দেখেন, লাঠিমটা আমরা ছাড়ার সময় আমরা কি একটা ফোর্স অ্যাপ্লাই করে ছাড়তেছি না? জি স্যার। ওইটাকে আমরা একটা মোমেন্ট হিসেবে চিন্তা করতে পারি, যদিও এখানে ডিরেক্ট মোমেন্ট হইতেছে না, হচ্ছে না। জি স্যার। এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করার খানিক পরে মোমেন্ট তৈরি হচ্ছে। রিয়েল লাইফ এক্সাম্পল অনেক কিছু হইতে পারে, জাস্ট লাইক ধরেন যে দরজা, আপনি দরজা ধাক্কা দিলেন, দরজা খুললো। এর অর্থ কি? দরজার যে কবজা আছে সেই কবজা বা কবজার সাপেক্ষে কি হয়, দরজার একটা মোমেন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি যে ফোর্স দিচ্ছেন সেই ফোর্সের কারণে একটা ঘূর্ণন প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে, দরজাটা ওই কবজাকে কেন্দ্র করে ঘুরতেছে। যাই হোক, তো একটা প্যারালাল ফোর্স সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে অবশ্যই তাদের ফোর্সের সামেশন 0 হতে হবে এবং মোমেন্টের সামেশন কি হতে হবে, 0 হইতে হবে, তাই না? ওকে। কিন্তু যখন একটা কনকারেন্ট ফোর্স আসবে, কনকারেন্ট ফোর্স মানে আমি আবারও বলি যে ফোর্সের সবগুলো লাইন অফ অ্যাকশন একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয়,
মনে আছে তো নাকি? আমি একটু আগে দেখাইছিলাম, তাই না? যে ফোর্সের সবগুলা লাইন অফ অ্যাকশন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে মাত্র একটা, এবং সেই শর্ত হচ্ছে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0। যদি একটা কনকারেন্ট ফোর্স থাকে তাহলে আমরা সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0 হইলে আমরা বলতে পারি যে ওই ফোর্স সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু যদি একটা প্যারালাল ফোর্স সিস্টেম থাকে তাহলে আমরা সামেশন অফ ফোর্স সমান 0 হইলে আমরা বলতে পারবো না যে ইকুইলিব্রিয়ামে আছে কিনা। ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে ফোর্সও 0 হইতে হবে, আবার একই সঙ্গে মোমেন্টও 0 হইতে হবে। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন, এটা অনেকেই বুঝে না, এইটা অনেকে না বুঝে অঙ্ক সমাধান করে চলে যায়। বাট এটা একটু মাথায় রাখবেন, আমি পরবর্তী লেকচার গুলাতে আমি যখন ট্রাস সলভ করব বা আমি যখন কোনো একটা বিমকে সলভ করব তখন আমি বারবার কিন্তু এই উদাহরণ টানবো যে প্যারালাল ফোর্সের ক্ষেত্রে শর্ত দুইটা আর কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে শর্ত একটা। দেখেন এখানে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0 এরও যা অর্থ, আবার আমরা আরেকভাবে বলতে পারি যে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই দুইটারও একই অর্থ, তাই না? কারণ আমরা সাধারণত কি করি, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অ্যাক্সিস বরাবর আমরা সাধারণত ফোর্স নিয়ে কাজ করি বা কাজ কারবার করি। আচ্ছা, কারোর বুঝতে সমস্যা হলে একটু বলেন। স্যার একটু মোমেন্ট সম্পর্কে ধারণা দিলে বেটার হবে। মোমেন্ট সম্পর্কে কি ধারণা চাচ্ছেন? মানে হোয়াট ইজ মোমেন্ট, মোমেন্ট কি, তাই তো? মোমেন্ট সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা চাচ্ছিলাম স্যার, জানি তারপর আপনার কাছ থেকে। আচ্ছা, ধরেন জি যে স্যার। সাপোজ ধরেন যে কোনো একটা নাট বা কোনো একটা বোল্ট কোনো একটা বোল্টকে আপনারা কোনো একটা যন্ত্রের মাধ্যমে ঘুরাবেন বা ঘুরাইতে চাচ্ছেন, তাহলে আপনারা কি করেন, সেই বোল্টকে আগে সেই যন্ত্রের মাথায় আগে সেট করেন, তাই না? এবং সেট করার পর কি করেন, সেই যন্ত্রের আরেক প্রান্তে আপনারা কি করেন, ফোর্স অ্যাপ্লাই করেন, এবং সেই ফোর্সের প্রভাবে, সেই ফোর্সের কারণে কি হয়, ওই নাট বা ওই বল্টুটা কিন্তু কি হয়, প্যাচ খায় বা ঘুরতে থাকে, ঠিক না? ঘুরতে থাকে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আপনারা ওই নাটের সাপেক্ষে আপনারা একটা মোমেন্ট তৈরি করছেন। ওই নাটের সাপেক্ষে মোমেন্ট সবসময় কোনো না কোনো বিন্দুর সাপেক্ষে হয়, বা মোমেন্ট সবসময় কোনো না কোনো লাইনের সাপেক্ষে হয়। আপনারা এখানে কি করতেছেন, ওই নাটের সাপেক্ষে আপনারা একটা মোমেন্ট তৈরি করতেছেন। আপনি যে ফোর্স অ্যাপ্লাই করতেছেন ওই যে যন্ত্রে, ওই ফোর্সটা ওই নাটকে কি করতেছে, ঘোরাইতে চাচ্ছে বা রোটেট করতে চাচ্ছে। এখানে আপনি কি করলেন, এখানে আপনি মোমেন্ট অ্যাপ্লাই করলেন, এবং এই মোমেন্ট সমান কত হবে, আপনি যে ফোর্স অ্যাপ্লাই করছেন ওই ফোর্স ইনটু আপনার যে যন্ত্র, ওই যন্ত্রের যে লেন্থ, অর্থাৎ নাট থেকে আপনার হাতের দূরত্ব, ফোর্স ইনটু ডিস্টেন্স, এই দুইটার গুণফলই হবে হচ্ছে মোমেন্টের পরিমাণ। অর্থাৎ মোমেন্ট হচ্ছে, মানে সোজা কথায়, মানে এক কথায় বলতে গেলে মোমেন্ট হচ্ছে তা যে জিনিস, বল গুণ মানে লম্ব দূরত্ব। বল গুণ লম্ব দূরত্ব, বা মোমেন্ট হচ্ছে ওই জিনিস যে জিনিস কোনো একটা নির্দিষ্ট বস্তুকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে চাই অথবা ঘুরাতে চাই। আমরা মোমেন্ট সম্পর্কে আরো অনেক কিছু জানবো, সামনে লেকচার আছে, মোমেন্ট নিয়ে একটা আলাদা চ্যাপ্টারই আছে, ঠিক আছে? আমরা ওইটা তখন আরো জি ডিটেইলস স্যার। দেখবো। হ্যাঁ, ওকে। ওকে স্যার। তো মানে আমাদের টপিকস মোটামুটি শেষ, জাস্ট একটা টপিকস বাদে, ফ্রি বডি ডায়াগ্রাম, এইটা বাদে আমাদের মোটামুটি আর সব টপিক শেষ। এখন আমি কি আজকে এটা দেখাবো নাকি সামনের ক্লাসের জন্য থাকবে? সামনের ক্লাসের জন্য থাকবে স্যার, আপনি ইচ্ছা। স্যার স্যার এখন তো দেখাইতেও পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সময় হয়ে গেছে স্যার। ফার্স্ট ক্লাস তো টানা 2 করাই দেন স্যার। এখন স্যার আচ্ছা, আমি কিন্তু ভালোভাবে আর কি মানে এখনো পর্যন্ত পজিটিভ ফিডব্যাক বেশি পাইলাম, মানে সংখ্যা গরিষ্ঠ মতামত কিন্তু কি যে আমরা এটা করব নাকি, তাই তো? জি স্যার করেন, ভালোই লাগতেছে। জি স্যার করেন। ওকে,
আচ্ছা, আপনাদের মধ্যে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছেন কে কে? করি নাই স্যার। করি নাই স্যার। ফ্রি বডি ডায়াগ্রাম আগে কোনো ধারণা নেই করছি হয়তো স্যার, বুঝতে পারতেছি না সঠিক। এটা অবশ্যই করছেন, দেখলে অবশ্যই বুঝবো আপনারা। মনে হয়। হ্যাঁ, আপনারা প্রত্যেকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছেন, ইচ এন্ড এভরি পারসন। না, আয়তক্ষেত্র না। ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে ধরেন যে কোনো একটা বস্তুর উপরে বাইরের থেকে যে যে ফোর্স কাজ করে, কোনো একটা বস্তুর উপরে বাইরের থেকে যে যে ফোর্স কাজ করে, সেই ফোর্স গুলোকে যখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে ড্র করে দেখাই, তাকেই বলে হচ্ছে ওই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। জি স্যার করছি, মনে পড়ছে। অবশ্যই করছেন। যেমন ফর অ্যান এক্সাম্পল, আচ্ছা আমি একটু পরে আসি, হ্যাঁ আমি আগে সংজ্ঞাটা এখানে আগে দেই, একটা ফর্মাল ডেফিনেশনটা আগে আমরা শিখি, তারপরে আমি এক্সাম্পলে আসতেছি। সো এখানে লেখা আছে, দেখেন যে a free body is a representation of an object which shows all the forces acting on it. অর্থাৎ আমরা আগে ফ্রি বডি ডায়াগ্রামের আগে আমরা আগে শিখতেছি যে হোয়াট ইজ ফ্রি বডি, যে ফ্রি বডি কি জিনিস। আচ্ছা, আমরা সবাই একটু মিউট রাখি প্লিজ। আমরা এখন শিখতেছি যে হোয়াট ইজ ফ্রি বডি। ফ্রি বডি আসলে কি জিনিস? ফ্রি শব্দের অর্থ কি? ফ্রি অর্থ হচ্ছে মুক্ত। যাহা কিছু মুক্ত অবস্থায় আছে তাকে আমরা বলি যে সে ফ্রি আছে। ইট ইজ ফ্রি মানে কি? এটা আশেপাশের বস্তু থেকে মুক্ত অবস্থায় আছে। তাহলে ফ্রি বডি মানে হচ্ছে মুক্ত বস্তু। ওকে, একটা ফ্রি বডি হচ্ছে কোনো একটা বস্তুর রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে হইতেছে উপস্থাপন। উপস্থাপন। হুইচ মানে হচ্ছে যাহা বা যেইটা। হুইচ শোজ। শো মানে কি? শো মানে হচ্ছে দেখানো। ওই যে আমরা বলি না যে আজকাল সবাই বেশি শো অফ করে। শো অফ করা মানে কি? সে সবাই আজকাল বেশি বেশি দেখায়, যা তার মধ্যে ট্যালেন্ট আছে তার থেকে সে কি করে বেশি বেশি দেখায় বা শো অফ করে। তার মানে কি? শো মানে হচ্ছে কি? দেখানো। ফ্রি বডি হচ্ছে একটা বস্তুর একটা উপস্থাপন যা দেখায়, কি দেখায়? অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইট। ফ্রি বডি কি দেখায়? অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইট। এর উপরে যত ফোর্স কাজ করতেছে সবগুলো ফোর্সকে সে একত্রে দেখায়, এটাই হচ্ছে ফ্রি বডি। ওকে, এখানে দেখেন draw the free body diagram of all the members of the following frame. অর্থাৎ এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছি আমরা, একটা ভার্টিক্যাল মেম্বার আছে। দেখেন জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ফ্রি বডি ডায়াগ্রাম আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। জাস্ট একটু মনোযোগ দেন এখানে। আমি আশা করি আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি টোটাল কনসেপ্টটা সবাইকে আমি একদম জলের মতো ক্লিয়ার করতে পারবো। দেখেন এখানে একটা ভার্টিক্যাল মেম্বার আছে, একটা ভার্টিক্যাল মেম্বার, তার সঙ্গে সি বিন্দুতে একটা পিনের মাধ্যমে একটা হরিজন্টাল মেম্বার লাগানো আছে, এবং এখানে আরেকটা মেম্বার আছে দেখতে পাচ্ছি আমরা এ এবং বি বিন্দুতে পিনের মাধ্যমে আরো একটা মেম্বার এখানে সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে ডি বিন্দুতে একটা কেবল বা একটা ওয়্যার, কেবল অথবা ওয়্যার একই কথা। কেবল মানে হচ্ছে তার, হ্যাঁ, তার বা যে কোনো দড়ি, তাকে আমরা কেবল বা ওয়্যার বলি। তো কেবল বা ওয়্যারের মাধ্যমে সাপোর্ট দেওয়া আছে এই ফ্রেমটাকে, এইখানে সাপোর্ট দেওয়া আছে। সাপোর্ট দেওয়া কেন দরকার? দেখেন সাপোর্ট দেওয়াটা কেন দরকার, কারণ এখানে যখন এফ পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করব, এখানে এফ পরিমাণ ফোর্স যখন অ্যাপ্লাই করব, তখন খুব স্বাভাবিকভাবেই এই পুরো ফ্রেমটা এই দিকে চলে আসতে চাইবে। এই পুরো ফ্রেমটা এই ডান দিকে চলে আসতে চাইবে। কারণ কি? কারণ বলেন তো। কারণ হচ্ছে এই যে এইচ বিন্দুতে হচ্ছে পিন সাপোর্ট। যদিও দেখে এটা ফিক্সড মনে হইতেছে, এটা দেখে মনে হচ্ছে ফিক্সড, বাট এটা অ্যাকচুয়ালি পিন সাপোর্ট। এটা আমি একটা বই থেকে নিয়েছি, আমি বইয়ের রেফারেন্স আমি ক্লাসের পরে দিয়ে দিব। এটা আমি একটা বই থেকে নিয়েছি, বইতে এভাবেই ড্র করা আছে।
অনেক সময় আমরা এইভাবে ড্র করে আমরা পিন সাপোর্টকে নির্দেশ করি, পিন বা হিঞ্জ সাপোর্ট। তো যদি এইচ একটা পিন সাপোর্ট হয় তাহলে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে পুরো ফ্রেমটা এই ডান দিকে চলে আসতে চাইবে, এবং সেই ডান দিকে চলে আসাটাকে ঠেকানোর জন্য আমরা এখানে একটা ক্যাবলের মাধ্যমে সাপোর্ট দিয়ে রাখছি। এখন কি ক্লিয়ার এটা মোটামুটি? এটা কি মানে মনের মধ্যে এটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন এই পুরো ফ্রেমটাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। যদি কোনো কিছু শিখতে চান তাহলে এটা মনের মধ্যে একটা পিকচার তৈরি করতে হবে, অর্থাৎ কল্পনা করতে হবে, ইমাজিন করতে হবে। অর্থাৎ যখনই আপনি চিন্তা করতে শিখবেন তখনই আপনি আসলে যে কোনো নতুন কিছু শেখার যোগ্যতা অর্জন করবেন। আর যে চিন্তা করতে পারে না তার আসলে নতুন কোনো কিছু শেখার যোগ্যতা নাই। আগে চিন্তা করতে হবে। এবং এমন কোনো মানুষ কি আছে যে চিন্তা করতে পারে না? বলেন। নাই, সবাই চিন্তা করতে পারে। ফলে আমরা সবাই চাইলে অনেক নতুন নতুন জিনিস আমরা শিখতে পারি। আমাদের সবারই ক্যাপাসিটি আছে। ওকে, তাহলে এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে আমরা এই যে ফ্রেম আছে এই ফ্রেমের প্রত্যেকটা মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। আচ্ছা, এখন নাম্বার 1, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হইলে আমরা যে মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাই ওই মেম্বারটাকে আশেপাশের সমস্ত মেম্বার থেকে আলাদা করে নিয়ে আসতে হবে। আমি আবার বলি, ফ্রি বডি ডায়াগ্রাম, আমরা যে মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাই ওই মেম্বারটাকে তার আশেপাশের সমস্ত মেম্বার, সমস্ত সাপোর্ট সবকিছু থেকে আলাদাভাবে মানে আলাদা করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। ওকে, তাহলে দেখেন আমি দেখাচ্ছি। আমরা প্রথমে ড্র করব হচ্ছে এই যে ভার্টিক্যাল মেম্বার আছে এই ভার্টিক্যাল মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমরা সবার আগে আমরা এই ভার্টিক্যাল মেম্বারটাকে আলাদা করে নিয়ে আসলাম। এই যে আমরা আলাদা করে ড্র করলাম। অন্য কোনো ফোর্সের দিকে এখন তাকাবেন না, হ্যাঁ? আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? বলেন। কেউ কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? আচ্ছা, ওকে, যাই হোক, তাহলে এখন দেখেন আমাদের সবার আগে দেখাইতে হবে যে এই যে মেম্বার এর ওজন, এর নিজস্ব ওজন। এখানে কোশ্চেনে দেওয়া আছে যে এর ওজন হচ্ছে W2। তাহলে আমরা সবাই জানি যে একটা মেম্বারের সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর তার মোট ওজন কাজ করে। তাহলে এই যে ভার্টিক্যাল মেম্বার এর একদম মিড পয়েন্টে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি। তাহলে এই মিড পয়েন্ট থেকে একটা ওজন ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, অর্থাৎ গ্র্যাভিটির দিকে কাজ করবে বা অভিকর্ষের দিকে কাজ করবে, এবং সেই ওজনটা কত হবে? W2। ওকে, নেক্সট। এখন আমাকে দেখাইতে হবে যে এই মেম্বারের উপরে বাইরে থেকে আর কি কি ফোর্স কাজ করতেছে। এখানে একটা ব্যাপার সবাই বারবার কনফিউজড হন, মানে সবাই বারবার একটা জায়গাতে ভুল করেন, আমি সেই জায়গাটা একটু বলে দিচ্ছি। এখানে সবাই হয়তো মনে করেন যে ফ্রি বডি মানে হইতেছে যে কোনো একটা মেম্বার, ধরেন যে একটা বিম বা একটা কলাম, একটা বিমের ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে ওই বিম তার আশেপাশের অন্যান্য কলাম বা স্ল্যাবকে কি পরিমাণে ফোর্স দিচ্ছে সেইটা, কিন্তু কখনোই তা না। এটা টোটালি একটা ভুল কনসেপ্ট। বিমের ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে ওই বিমকে আশেপাশের অন্যান্য মেম্বার, স্ল্যাব বা কলাম কি ফোর্স দিচ্ছে সেইটা আমরা দেখাবো। যদি এইটা বুঝেন, যদি আমার কথা বুঝতে পারেন, তাহলে আমি একটা কোশ্চেন করতেছি, অ্যান্সার দেন। ধরেন যে আপনাদের মধ্যে যে কোনো একজন একটা ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছে, আপনার বাড়ির ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে এখন যদি আমি বলি যে আপনার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেন, তাহলে আপনি কি ড্র করবেন? প্রথমে আগে আপনি আপনার ছবি আঁকবেন, তাই না? এরপরে আপনি কি দেখাবেন বলেন? স্যার আমার ওয়েটটা নিচের দিকে কাজ করবে এবং ফ্লোর থেকে যে রিঅ্যাকশনটা ওটা উপরের দিকে কাজ করবে। এক্স্যাক্টলি। আপনার পুরো শরীরের যে অংশ ফ্লোরের সঙ্গে মানে কন্ট্যাক্ট মানে সংস্পর্শে আছে, কন্ট্যাক্টে আছে, ওই পয়েন্টের মাধ্যমে উপরের দিকে একটা রিঅ্যাকশন কাজ করবে। একদম ভার্টিক্যালি উপরের দিকে, সরি ভার্টিক্যালি উপরের দিকে না, ওই ফ্লোরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে,
ফ্লোরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মানে আপওয়ার্ড ফোর্স আমরা দেখতে পাবো। ঠিক একইভাবে যদি আমি এখন বলি যে আপনি ফ্লোরের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেন, তাহলে আমরা কি করব? আমরা ফ্লোরটাকে আগে ড্র করব এবং তারপরে আমরা ফ্লোরের উপরে আমরা নিচের দিকে আমরা ফোর্স দেখাবো। ওখানে যে আপনি যে দাঁড়ায় আছেন, আপনার যে ওজন, ওইটাকে আমরা কি করব? আমরা ফ্লোরের নিচের দিকে দেখাবো। অর্থাৎ আমরা দেখাবো যে ওই ফ্লোরের উপরে বাইরে থেকে কি কি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাই হবে হচ্ছে তার ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এখন এই ভার্টিক্যাল মেম্বারের উপরে বাইরের থেকে কি কি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে আমরা এক এক করে আসেন দেখানো শুরু করি। ওকে, এখন একটু আমরা কল্পনা করি পুরো জিনিসটাকে, আমরা এফ পরিমাণ ফোর্স দিয়ে এখানে টানতেছি, তাহলে ডেফিনেটলি এই পুরো ফ্রেমটা ডান দিকে সরে আসতে চাইবে, এবং যেহেতু এখানে ক্যাবল দিয়ে সাপোর্ট দেওয়া আছে সে কখনোই ডান দিকে সরে আসতে পারবে না। তাহলে এই ক্যাবলের কাজটা কি? ক্যাবল হচ্ছে এই ডি পয়েন্টে এই মেম্বারটাকে সে কি করছে? সাপোর্ট দিয়ে রাখছে, বা সে ধরে রাখছে, বা সে ঠেকায় রাখছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ডি পয়েন্টে এরকম একটা ফোর্স কাজ করতেছে। এই যে দিস ওয়ান, এই যে ডি পয়েন্টে একটা ফোর্স বাইরের দিকে কাজ করতেছে, অর্থাৎ একটা ক্যাবল এই মেম্বারটাকে সাপোর্ট দিয়ে ধরে আছে। এখানে যদি কারোর কনফিউশন থাকে একটু আমরা আওয়াজ দেই, বা কারোর যদি মনে হয় যে আসলে এই ফোর্সটা বাইরের দিকে কেন হইলো, এটা ভেতরের দিকে হইলো না কেন? না স্যার, কোনো কনফিউশন নেই। আচ্ছা, কারোর কোনো কনফিউশন নাই না? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে গেল। দেন নেক্সট সি পয়েন্টে একটা পিন আছে না, আমরা একটা পিন দেখতে পাচ্ছি। এখন এই আমরা সবাই জানি যে একটা পিন বা একটা হিঞ্জ সাপোর্টের রিয়াকশন হয় দুইটা। একটা পিন বা একটা হিঞ্জের রিয়াকশন হয় অলওয়েজ মাত্র দুইটা, একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন। তাহলে আমরা খুব সিম্পলি সি পয়েন্টে একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল রিয়াকশন দেখাই দিব। যদি কারোর ইচ্ছা থাকে যে সে বাম দিকে দেখাবে এবং নিচের দিকে দেখাবে, দেখাইতে পারে, কোনো সমস্যা নাই। কারণ এই ফ্রেমটাকে আমরা এখনো ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস না করা পর্যন্ত আমরা বলতে পারবো না যে আসলে এই রিয়াকশনটা কোন দিকে কাজ করবে, এটা কি ডান দিকে না বাম দিকে, বা উপর দিকে না নিচের দিকে, আমরা এটা কখনোই বলতে পারবো না, বলা সম্ভব না। এটা আমরা তখনই বলতে পারবো যখন আমরা এই ফ্রেমটাকে আমরা অ্যানালাইসিস করবো, তখন বলতে পারবো। যেহেতু তা আমার দরকার নাই, তাহলে আমরা যে কোনো দুই দিকে আমরা দুটা রিয়াকশন দেখাই দিব। একটার নাম দিলাম সিএক্স, যেহেতু এইটাকে আমরা ধরতেছি এক্স ডিরেকশন, এবং আরেকটা আমরা নাম দিলাম সিওয়াই, এটাকে আমরা ধরছি ওয়াই ডিরেকশন। ওকে, নেক্সট। আচ্ছা, আপনারা সবাই এই ফ্রেমটার দিকে আরেকবার একটু কষ্ট করে তাকান। আপনার কি মনে হচ্ছে যে এই যে মেম্বার এ বি, এই মেম্বারটা কি কম্প্রেশনে থাকবে না টেনশনে থাকবে? অর্থাৎ এই মেম্বারটা কি চাপে থাকবে, সংকোচনে থাকবে, নাকি এটা টানে থাকবে, টেনশনে থাকবে? এটা কম্প্রেশন হবে। কম্প্রেশন স্যার। এটা অবশ্যই চাপে কম্প্রেশনে থাকবে থাকবে, স্যার। চাপে থাকবে, বা সংকুচিত অবস্থায় থাকবে, বা কম্প্রেসড অবস্থায় থাকবে। এখন তাহলে যদি তাই হয়, তাহলে দেখেন এই বি পয়েন্টে এই মেম্বারটা, বি পয়েন্টে এই যে এবি যে ইনক্লাইন্ড মেম্বার, এইটা ভার্টিক্যাল যে মেম্বার, এটা কি এদিকে ঠেলা দিবে, মানে এদিকে ফোর্স দিবে নাকি বাইরের দিকে ফোর্স দিবে? বলেন তো। বাইরে থেকে ফোর্স দিবে। বাইরের দিকে ফোর্স দিবে, অর্থাৎ সে হচ্ছে কি এবি, সরি, মানে এই এবি মেম্বারটা কি এই মেম্বারকে বাইরের দিকে টানবে? অর্থাৎ জিনিসটা কি এরকম হবে? আমি একটু দেখাই। ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই ভার্টিক্যাল মেম্বার, হ্যাঁ। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই পয়েন্টে এইটা কি বাইরের দিকে টানবে এইভাবে, নাকি হইতেছে যে এটা ভেতরের দিকে পুশ করবে? কোনটা হবে? ভেতরের দিকে পুশ করবে। ভেতরের দিকে পুশ করবে। এটা অবশ্যই ভেতরের দিকে পুশ করবে, কারণ সে নিজে আছে কম্প্রেশনে, তাই না? নিজে আছে কম্প্রেশনে, তাহলে অবশ্যই ভেতরের দিকে পুশ করতে চাইবে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? না স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি পয়েন্টে এইটা সে ভেতরের দিকে পুশ করতেছে, এবং এই যে অ্যাঙ্গেল
বা এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি ভেক্টর, ফোর্স ভেক্টর, এই ভেক্টরটা কিন্তু একদম হুবহু এই মেম্বারের মতো হবে। হয়তো আমার ড্র করা একটু ফুল আছে, বাট এটা কিন্তু অবশ্যই এই মেম্বারের অ্যাক্সিস বরাবর হবে, এই যে এইভাবে আসবে, হ্যাঁ এইভাবে। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, এইচ পয়েন্টে, যেহেতু এইচ পয়েন্টে সে পিন সাপোর্ট আমি বললাম বা বলে দিলাম, তাহলে এইচ পয়েন্টে স্যার আমরা যে হোয়াইট কোনো বোর্ডই দেখা যাচ্ছে, স্যার আপনার স্ক্রিনে পিডিএফ Sorry. দেখা যায় না। হোয়াইট বোর্ডটাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওকে, এখন যেহেতু এইচ পয়েন্ট, তাহলে এইচ পয়েন্টের পিন সাপোর্ট আমি বলে দিছি। তো এখন এইচ পয়েন্টে আমরা যে কোনো দুই দিকে আমরা দুইটা রিয়াকশন দেখাই দিব, হয় ডানে উপরে অথবা বামে উপরে অথবা বামে নিচে, ইচ্ছা মতো। তাহলে আর কোনো ফোর্স কিন্তু এই ভার্টিক্যাল মেম্বারের উপরে কাজ করতেছে না। তাহলে আমরা মোটামুটি আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এখানেই শেষ করতেছি, মানে এই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম ভার্টিক্যাল মেম্বারের। ওকে, এখন আমরা আসতেছি হরিজন্টাল মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে হরিজন্টাল মেম্বার, তাহলে আমরা প্রথমেই সুন্দর মতো আমরা এই হরিজন্টাল মেম্বারকে আশেপাশের মেম্বার থেকে আলাদা করে আমরা নিয়ে আসলাম, এবং আমরা এর সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর এর যে ওজন W1, এই ওয়েট W1টা আমরা দেখাই দিলাম, এবং এর একদম ডান প্রান্তে জি পয়েন্টে একটা ফোর্স আছে F, সরাসরি আমরা এই ফোর্সটাকেও আমরা দেখাই দিলাম, ওয়েট দেখালাম, ফোর্স দেখালাম। এখন দেখেন আর বাকি আছে কি কি, সি পয়েন্টে একটা রিয়াকশন আসবে, আর হচ্ছে এ পয়েন্টে একটা রিয়াকশন আসবে, তাই না? আচ্ছা, জি স্যার। একটু চিন্তা করেন তো দেখি, যে এ পয়েন্টে, এই যে এ বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে এই যে মেম্বার, ইনক্লাইন্ড মেম্বার, এ কি উপরের দিকে প্রেসার দিবে নাকি নিচের দিকে টানবে? উপরের দিকে প্রেসার উপরের দিকে প্রেসার দিবে। উপরের দিকে প্রেসার দিবে স্যার, পুশ অবশ্যই করবে অবশ্যই এটা উপরের দিকে প্রেসার দিবে, কারণ তাকে আমরা প্রেসার দিচ্ছি নিচের দিকে। আর নিউটনের সূত্র অনুসারে, নিউটনের যে তৃতীয় গতিসূত্র, যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেই সূত্র অনুসারে সে অবশ্যই এই এই হরিজন্টাল মেম্বারকে সে অবশ্যই উপরের দিকে প্রেসার দিবে, এখানে কোনো সন্দেহই নাই। তাহলে এই যে সে উপরের দিকে প্রেসার দিচ্ছে। এন্ড দ্য লাস্ট ওয়ান, সি বিন্দুতে। ওকে, এখন আমি একটা কথা বলি, দেখেন সি বিন্দু, সি বিন্দু কিন্তু আমরা আগে একবার ড্র করছি, তাই না? একটু আগে কিন্তু আমরা সি বিন্দুতে দুইটা রিয়াকশনকে ড্র করছিলাম, ঠিক কিনা? এখন আমরা আবারও সেই একই সি বিন্দুর রিয়াকশন ড্র করতে যাচ্ছি। যখন এরকম সিচুয়েশন আসবে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে, যে একই পয়েন্টে আমরা দুইবার রিয়াকশন দেখাচ্ছি, একই পয়েন্টে দুইবার, এর আগে একবার দেখাইছি, এখন আরেকবার দেখাবো, এবং অবশ্যই ভিন্ন ভিন্ন মেম্বার, আগে ছিল ভার্টিক্যাল মেম্বার, এখন হচ্ছে হরিজন্টাল মেম্বার। তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে রিয়াকশন গুলো এমন ভাবে হবে যাতে করে এই সবগুলা রিয়াকশন মিলে একে অপরকে নিউট্রালাইজ করে বা প্রশমিত করে, বা অন্যভাবে বলতে গেলে এই সবগুলা রিয়াকশন মিলে রেজাল্টেন্ট হয় জিরো। কারণ রেজাল্টেন্ট যদি জিরো না হয় তাহলে কিন্তু সি জয়েন্ট ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে এখন যদি রেজাল্টেন্ট জিরো হইতে হয়, তাহলে দেখেন আমরা ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে এখানে আমরা রিয়াকশনটা দেখাইছি ডান দিকে, তাহলে আমরা হরিজন্টাল মেম্বারের ক্ষেত্রে কোন দিকে দেখাবো? বাম দিকে, তাই না? আমরা কি দেখাইছি, যে এখানে যে পিন সাপোর্টটা আছে, এই পিন সাপোর্ট ভার্টিক্যাল মেম্বারকে চাপ দেয় কোন দিকে? ডান দিকে, এটা আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে এখন আমরা হরিজন্টাল মেম্বারের ক্ষেত্রে সেইটা কি করব? বাম দিকে দেখাবো। কেন বাম দিকে দেখাবো? কারণ যদি বাম দিকে দেখাই তাহলেই কেবলমাত্র বাম দিক এবং ডান দিক এই দুটো রিয়াকশন মিলে হবে কত? জিরো, বা রেজাল্টেন্ট হবে কত? জিরো। এবং রেজাল্টেন্ট জিরো মানেই হচ্ছে সি জয়েন্ট ইকুইলিব্রিয়ামে থাকবে। খুবই সিম্পল, জিনিসগুলো খুবই সহজ। এবং একইভাবে আমরা যেহেতু আগে আমরা দেখাইছি সি ওয়াই উপরের দিকে, তাহলে এখন আমরা দেখাবো সি ওয়াই নিচের দিকে। ওকে, তাহলে আমাদের এই হরিজন্টাল মেম্বারের এটা ফ্রি বডি ডায়াগ্রাম মোটামুটি শেষ। তাহলে বাকি আছে কি? আর বাকি আছে হচ্ছে ইনক্লাইন্ড মেম্বারটা। এই যে ইনক্লাইন্ড মেম্বারটা বাকি আছে। তাহলে এই ইনক্লাইন্ড মেম্বারটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা আসলে কম্প্রেশনে আছে। তাহলে যেহেতু কম্প্রেশনে আছে, তার মানে কি বাইরের থেকে তাকে কম্প্রেসড করা হচ্ছে,
তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এইটাই হচ্ছে তার ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা বলতে পারি এইটাই হচ্ছে তার ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু দুই দিক থেকেই তাকে কম্প্রেশন মানে কম্প্রেসড করা হচ্ছে, এবং এই ফোর্স কিন্তু অবশ্যই অ্যাক্সিস বরাবর হবে, এই মেম্বারের যে নিজস্ব অক্ষ বা অ্যাক্সিস সেই বরাবর হবে। স্যার এটা নিজস্ব ওয়েটের উপরই করবে না স্যার? দেখেন এখানে কোশ্চেনে বলা আছে যে কনসিডার ওয়েটলেস, অর্থাৎ একে আমাদেরকে ওজনহীন বিবেচনা করতে বলা হয়েছে, সেই কারণে আমরা এটা ওজন আর দেখালাম না। ঠিক আছে, ঠিক আছে। মানে বাস্তব জীবনে হয় কি, বাস্তব জীবনে অনেক সময় হয় কি, আমি একটু বলি, দেখা যাচ্ছে কোনো একটা মেম্বারের উপরে বাইরের থেকে এত 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 পরিমাণ লোড কাজ করতেছে যে তার তুলনায় তার নিজস্ব ওজন খুবই নগণ্য। এমত অবস্থায় আমরা তার নিজস্ব ওজনকে আমরা নেগলেক্ট করতেই পারি, আমরা বাদ দিতেই পারি। ওকে, এন্ড অ্যাট লাস্ট আমরা যদিও ক্যাবলের ফ্রি বডি ডায়াগ্রাম না দেখালেও হয়, আমরা তাও দেখাই দিচ্ছি অ্যাজ এ ফর্মালিটি হিসেবে, ফর্মালিটি, যে এই ক্যাবল টিই ক্যাবল, এই ক্যাবলটা অবশ্যই টেনশনে আছে। সবসময় মাথায় রাখবেন যে কোনো ক্যাবল বা কোনো ওয়্যার সবসময় টেনশনে থাকবে, এটা কখনোই কম্প্রেশনে থাকতে পারে না, নেভার। একটা ওয়্যার বা একটা কেবল সব সময় টেনশনে থাকবে, এখানে আমি লিখে দিছি ইজ অলওয়েজ ইন টেনশন। এর কারণ খুবই সিম্পল, ধরেন যে কোনো একটা দড়িকে আপনি দুই হাত দিয়ে ধরে টান দিচ্ছেন, কোনো সমস্যা নেই, আমরা ওই দড়িকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি, ওই দড়ির মধ্যে যে শক্তি আছে ওই শক্তিকে আমরা ব্যবহার করতে পারছি, আমরা টান দিলে কি হবে, দড়িটা টান টান হয়ে থাকবে। বা আমরা ধরেন যে কোনো একটা দড়ির মাধ্যমে আমরা কোনো একটা ওয়েটকে সাপোর্ট করতে পারি, দেখা যাচ্ছে আমরা কোনো একটা দড়ির মাধ্যমে আমরা কোনো একটা ইটকে আমরা ধরে আছি, সাপোর্ট করে আছি, বা কোনো একটা ইটকে আমরা ঝুলাই রাখছি কোনো একটা দড়ির মাধ্যমে। এক্ষেত্রে কি হবে, ওই দড়ি বা ওই কেবল কি হবে, টেনশনে থাকবে নাকি কম্প্রেশনে থাকবে বলেন? টেনশনে থাকবে স্যার। টেনশনে থাকবে স্যার। কোনো সন্দেহই নাই যে ওই দড়ি অবশ্যই টেনশনে থাকবে। এখন আপনি যদি দুই হাত দিয়ে কোনো একটা দড়িকে চাপ দেন, মানে ভেতরের দিকে চাপ দেন, তাহলে কি ওই মানে দড়ির কোনো অর্থ থাকবে? আর কি হবে ওইটা? আমাকে আশা করি দেখা যাচ্ছে। এখন দেখেন কোনো একটা দড়ি আপনি যদি ভেতরের দিকে চাপ দেন তাহলে কি হবে, ওই দড়ি মানে সে কি হবে, সে একটা জায়গায় চলে আসবে, সে একটা পয়েন্টে কি হবে, জড়ো হয়ে যাবে। আমরা কি সেই দড়ির স্ট্রেংথ ব্যবহার করতে পারতেছি? পারতেছি না। তার মানে একটা দড়ি কখনোই কম্প্রেশনে থাকতে পারে না, কখনোই না, সে অবশ্যই টেনশনে থাকবে। এবং সেই জন্য আমরা তার ফ্রি বডি ডায়াগ্রাম এই যে এইভাবে দেখাই দিলাম যে সে টেনশনে আছে, তাকে দুই দিক থেকে টানা হচ্ছে। ওকে, তাহলে আর কোনো সমস্যা কি আছে আপনাদের কারোর ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে? আর কোনো সমস্যা কি আছে কারোর? না স্যার, স্যার। এখন ওইগুলো আবার যদি আমরা পড়াশোনা করি তো স্যার ক্লিয়ার মোটামুটি ভালোই। আচ্ছা, এটা তাহলে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করবেন অবশ্যই। প্র্যাকটিস করার পরে বুঝবো যে যদি কোনো প্রবলেম থাকে স্যার তখন আপনাকে আস্ক করে নেব। তো স্যার সি পয়েন্টটা নিয়ে একটু মানে 100% ক্লিয়ার হয়নি। সি পয়েন্টটা, সি পয়েন্টে একটা পিন সাপোর্ট, হ্যাঁ এটা হচ্ছে একটা পিন সাপোর্ট, তাই না? পিন সাপোর্ট আসলে কি, এটা কি আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন যে পিন সাপোর্ট হচ্ছে এমন একটা সাপোর্ট যে সাপোর্টকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতে পারে, রাইট? ফর অ্যান এক্সাম্পল, for a real life example I can say that যে দরজার যে কবজা, ওই কবজা হচ্ছে একটা পিন সাপোর্ট, কারণ ওই কবজাকে কেন্দ্র করে দরজা ঘুরতে পারে, ঠিক না? আর আমরা সবাই জানি যে পিন সাপোর্টের রিঅ্যাকশন সবসময় দুইটা হয়, একটা হরিজন্টাল রিঅ্যাকশন, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে খুব মানে ইজি, সিম্পলি চিন্তা করি আমরা, যেহেতু একটা ফ্রেম এবং যেহেতু সেই ফ্রেমের উপরে বাহ্যিক ফোর্স আছে এফ, সেহেতু অবশ্যই প্রত্যেকটা সাপোর্টের কোনো না কোনো রিঅ্যাকশন থাকবে, তাই না? প্রত্যেকটা সাপোর্ট কোনো না কোনো রিঅ্যাকশন দিবেই, অবশ্যই দিবে, না হলে ফোর্সকে রেজিস্ট করবে কে? এখন
সি বিন্দুতে যে পিন সাপোর্টটা আছে সেইটা যদি ভার্টিক্যাল মেম্বারকে ডান দিকে এবং উপরের দিকে সাপোর্ট দেয়, যদি দেয়, আমি কিন্তু বলতেছি যদি, ইফ, যদি পিন সাপোর্টটা ভার্টিক্যাল মেম্বারকে ডান দিকে এবং উপরের দিকে রিয়াকশন দেয়, সাপোর্ট রিয়াকশন দেয়, তাহলে ওই সাপোর্টটা, ওই একই সাপোর্ট হরিজন্টাল মেম্বারকে কোন দিকে রিয়াকশন দিবে? অবশ্যই তার বিপরীত দিকে, অর্থাৎ বাম দিকে এবং নিচের দিকে। তাহলেই কেবলমাত্র পুরো জয়েন্টটা সাম্যাবস্থায় থাকা সম্ভব। কারণ পুরো জয়েন্টে এখন যতগুলো ফোর্স কাজ করতেছে, চারটা ফোর্স, চারটা রিয়াকশন মিলে রেজাল্টেন্ট হচ্ছে 0, এবং রেজাল্টেন্ট 0 মানে আমরা জানি যে ওই জয়েন্ট বা ওই স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে। ওকে ওকে স্যার, ক্লিয়ার। তো ঠিক আছে, আজকের ক্লাসে মোটামুটি নতুন আর কোনো টপিকস নাই, শুধুমাত্র একটা সংজ্ঞা ছাড়া। আমি ট্রান্সের সংজ্ঞা দেখাই আমি আজকের ক্লাস আমি শেষ করব। তো ট্রান্স হইতেছে এমন একটা স্ট্রাকচার যেটা টু ফোর্স মেম্বার দ্বারা গঠিত হয়। আমি একটু পরে বলতেছি যে হোয়াট ইজ টু ফোর্স মেম্বার। ট্রাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার দ্যাট ট্রাস ইজ এ স্ট্রাকচার দ্যাট কনসিস্টস অফ টু ফোর্স মেম্বারস অনলি। শুধুমাত্র টু ফোর্স মেম্বার দ্বারা গঠিত হয় এবং উইথ ট্রায়াঙ্গুলার ফরমেশন, এবং ট্রাসের মধ্যে ত্রিভুজ আকৃতি শেপ থাকবে। এই দুটাই হচ্ছে ট্রাসের বৈশিষ্ট্য। ট্রাস নিয়ে আমি ডিটেলস অনেক কথাবার্তা সামনের ক্লাসে বলবো। আমি জাস্ট এখন একটু সংজ্ঞাটা আমি জাস্ট একটু জানাই রাখতেছি যে ট্রাস হইতেছে এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারের প্রত্যেকটা মেম্বার টু ফোর্স মেম্বার, এবং যে স্ট্রাকচারের মধ্যে কি থাকবে? ত্রিভুজাকৃতির ফরমেশন থাকবে। যেমন দেখেন এখানে দুইটা ফিগার আছে, দুইটা ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু ত্রিভুজ আছে, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। আবার একইভাবে ডান দিকে আর একটা ট্রাস আছে, এই ট্রাসেও কিন্তু অসংখ্য ত্রিভুজ এখানে আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ট্রাস। এখন এই ট্রাসের যে এক একটা মেম্বার, এইটা একটা মেম্বার, এইটা একটা মেম্বার, এইটা একটা মেম্বার, আবার এই ট্রাসে দেখেন এইটা একটা মেম্বার, এইটা একটা মেম্বার, প্রত্যেকটা মেম্বার হবে টু ফোর্স মেম্বার। এখন হোয়াট ইজ টু ফোর্স মেম্বার? এই যে সবাই খেয়াল করি, সবাই একটু খেয়াল করি প্লিজ। এইটা হচ্ছে একটা টু ফোর্স মেম্বার, তারপর এই কেবলটা হচ্ছে একটা টু ফোর্স মেম্বার, বাট এইগুলা কিন্তু টু ফোর্স মেম্বার না। অর্থাৎ টু ফোর্স মেম্বার হচ্ছে যে মেম্বারের দুইটা প্রান্তে মাত্র দুইটা ফোর্স কাজ করে, এছাড়া মানে অ্যাডিশনাল কোনো ফোর্স কাজ করবে না, সেটাই হচ্ছে আমাদের টু ফোর্স মেম্বার। দেখেন কেবলের দুই প্রান্তে মাত্র দুইটা ফোর্স, তারপরে এই মেম্বার এ বি, এই মেম্বারের দুইটা প্রান্তে মাত্র দুইটা ফোর্স। তাহলে আমরা বলতে পারি যে যে মেম্বারের মাত্র দুইটা পয়েন্টে ফোর্স কাজ করে, যে মেম্বারের মাত্র দুইটা পয়েন্টে ফোর্স কাজ করে, সেটা হচ্ছে টু ফোর্স মেম্বার। তার মানে টু ফোর্স মেম্বার হয় কম্প্রেশনে থাকবে অথবা শুধু টেনশনে থাকবে, এর বাইরে অন্য কোনো কিছু সম্ভব না। এবং ট্রাসের মেম্বার গুলো হচ্ছে এরকমই। বাস্তব জীবনে ট্রাসের উদাহরণ হাজার হাজার আছে, আমি সামনের ক্লাসে ব্যাখ্যা করব। জাস্ট এখন এইটুকু জেনে রাখেন যে ট্রাসের মেম্বার গুলো হচ্ছে টু ফোর্স মেম্বার। তার মানে ট্রাসের মেম্বার হয় টেনশনে থাকবে অথবা কম্প্রেশনে থাকবে, এর বাইরে অন্য কোনো কিছু হওয়া সম্ভব না। ওকে, তাহলে আজকের ক্লাসে আর মানে নতুন কোনো টপিকস নেই, আজকের ক্লাস এখানেই শেষ। জাস্ট শেষ করার আগে আমি একবার মানে আমি সিনপসিসটা একবার বলবো, যে সিনপসিস মানে হচ্ছে সারাংশ, যে এই ক্লাসে আমরা কি কি শিখছি সেটা আমি একবার বলে আমি ক্লাসটা শেষ করব। তো আমরা সবাই একটু মনোযোগ দেই, আমরা সবাই একটু আমাদের এই আমি স্ক্রিনে একটু মনোযোগ দেই। আমরা আজকের ক্লাসে প্রথমে শিখছিলাম যে হোয়াট ইজ মেকানিক্স বা বলবিদ্যার সংজ্ঞা আমরা শিখছিলাম। বলবিদ্যা হচ্ছে বস্তুর উপরে বলের প্রভাব নিয়ে আলাপ আলোচনা করে। আমরা এটাও জানছিলাম যে বলবিদ্যার বা মেকানিক্স এর তিনটা ফিল্ড কি কি: ফ্লুইড মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমরা পড়বো হচ্ছে নাম্বার 3 ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যানালাইটিক মেকানিক্স। অ্যানালাইটিক মেকানিক্স এর মধ্যে আবার আছে তিনটা: স্ট্যাটিক্স, ডাইনামিক্স, আবার সেন্ট্রয়েড, মোমেন্ট অফ ইনারশিয়া। আমরা স্টাডি করব হচ্ছে নাম্বার 1 এন্ড নাম্বার 3। এরপরে আমরা দেখলাম যে হোয়াট ইজ ফোর্স।
ডেফিনিশন অফ ফোর্স বা বলের সংজ্ঞা। ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যা কোনো একটা বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে অথবা পরিবর্তন করতে চেষ্টা করে। স্টেট অফ মোশন মানে গতির অবস্থা পরিবর্তন করে, আর পরিবর্তন করতে না পারলেও অন্তত পক্ষে চেষ্টা করে। এরপরে আমরা শিখলাম যে একটা ফোর্সের ম্যাগনিটিউড থাকে, ডিরেকশন থাকে এবং লাইন অফ অ্যাকশন থাকে। তিনটা জিনিস থাকে একটা ফোর্সের, মান, দিক এবং ক্রিয়ারেখা। এবং এই ক্রিয়ারেখা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যখন আমরা মোমেন্ট নিয়ে আলোচনা করব, মোমেন্ট, তখন এই লাইন অফ অ্যাকশন কথাটা বারবার আসবে। ফলে লাইন অফ অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। লাইন অফ অ্যাকশন হচ্ছে কোনো একটা ফোর্স ভেক্টরের সামনের দিকে এবং পেছনের দিকে যে অনন্ত দৈর্ঘ্যের যে সরল রেখা আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। ওকে, এরপরে আমরা দেখলাম যে কিভাবে আমরা দুইটা ফোর্সকে ফর্মুলার মাধ্যমে যোগ করতে পারি। এরপরে আমরা দেখলাম যে কিভাবে আমরা দুইটা ফোর্সকে জ্যামিতিক উপায়ে যোগ করতে পারি, বা স্কেল এবং পেন্সিল ব্যবহার করে আমরা কিভাবে যোগ করতে পারি জ্যামিতিক উপায়ে, সেটা আমরা শিখলাম। প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র, এটা সবাই দেখবেন। এরপরে আমরা শিখলাম যে হোয়াট ইজ কোপ্লানার ফোর্স সিস্টেম, মানে সমতলীয় ফোর্স সিস্টেম, নন কোপ্লানার, কোলিনিয়ার, তারপরে কনকারেন্ট, নন কনকারেন্ট, প্যারালাল। এরপরে আমরা জানলাম যে হোয়াট ইজ প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স, ফোর্সের ট্রান্সমিসিবিলিটির মূলনীতি বা প্রিন্সিপল আমরা শিখলাম। যে একই লাইন বরাবর আমরা যে পয়েন্টেই ফোর্স অ্যাপ্লাই করি না কেন, ওই ফোর্সের বাহ্যিক প্রভাব একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা শিখলাম যে হোয়াট ইজ রেজাল্টেন্ট এন্ড হোয়াট ইজ কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাংশ, এবং আমরা হচ্ছে মেইনলি লম্ব উপাংশ নিয়ে কাজ করব। আমরা একটা ফোর্সকে কিভাবে দুটো উপাংশে ভাগ করতে হয় আমরা শিখলাম। এরপরে আমরা শিখলাম যে হোয়াট ইজ ফ্রি বডি এন্ড হোয়াট ইজ ফ্রি বডি ডায়াগ্রাম এন্ড হাউ টু ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ অ্যান অবজেক্ট। কিভাবে একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হয় সেটা আমরা শিখলাম। আমি আবারও বলে রাখি, এখানে সবাই কনফিউজড হয়। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে কোনো একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে ওই বস্তুর উপর বাইরে থেকে কি কি ফোর্স ক্রিয়া করছে, কাজ করতেছে, সেইটা দেখানো, সেটা আমরা শিখলাম। ওকে, এন্ড এট লাস্ট আমরা শিখলাম যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম। আমরা ইকুইলিব্রিয়াম সম্পর্কে অনেক কিছু জানলাম, এবং আমরা এও জানলাম যে প্যারালাল ফোর্স সিস্টেম এবং কনকারেন্ট ফোর্স সিস্টেমের ইকুইলিব্রিয়ামের শর্তগুলো আমরা জানলাম। কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0, বাট প্যারালালের ক্ষেত্রে একটা অতিরিক্ত শর্ত আছে, সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। এটা হচ্ছে একটা অতিরিক্ত শর্ত প্যারালাল ফোর্সের ক্ষেত্রে বা প্যারালাল ফোর্স সিস্টেমের ক্ষেত্রে। এন্ড এট লাস্ট আমরা শিখলাম যে হোয়াট ইজ ট্রাস। ট্রাস আসলে কি এটা আমরা শিখলাম, এবং আমরা সামনের ক্লাসে পরবর্তী লেকচারে আমরা ট্রাস নিয়ে অনেক বিস্তারিত আলাপ আলোচনা করব। কিভাবে একটা ট্রাসের প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স বা মেম্বার ফোর্স বের করতে হয়, আমরা সেগুলা শিখব। মানে ট্রাসের একটা মেম্বার কতটুকু টেনশনে আছে অথবা কতটুকু কম্প্রেশনে আছে, এগুলো বের করার নিয়ম আমরা শিখব। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকস। তো লেকচার 1 মোটামুটি আমি এখানেই